আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থীরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আরো একটি নতুন ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং আজকে আমরা আলোচনা করব বাংলা বানান নিয়ে। এবং বাংলা বানান নিয়ে আজকে আলোচনা করার মূল কারণ হচ্ছে ইতোপূর্বে আমরা নত্য সত্যবিধান নিয়ে আলোচনা করেছি, দেন আমরা সন্ধি নিয়ে আলোচনা করেছি এবং নত্য সত্যবিধান এবং সন্ধি এই দুটি অধ্যায় যদি ভালো করে পড়া থাকে তাহলে বাংলা বানান অধ্যায়টি সম্পর্কে মোটামুটি ভালো একটা আইডিয়া পাওয়া যাবে এবং এটা আমাদের জন্য অনেক সুবিধা হবে। এই কারণে আমরা আজকে বাংলা বানান অধ্যায়টা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? সো সবাই একটু দ্রুত জয়েন করে ফেলুক, আমি একটু ওয়েট করি। আর হচ্ছে মেনশনটা করে দিচ্ছি, ওয়েট, কিন্তু আমি মেনশন অপশনটা পাচ্ছি না কেন? আমি কি আজকে মনে হয় বেশি ইয়া করে ফেলছি, মেনশন মনে হয় আজকে বেশি করে ফেলছি, দ্যাট ইজ ভাই। ওকে, সমস্যা নাই। আচ্ছা, সবাই একটু দ্রুত জয়েন করে ফেলুন, সবাই দ্রুত জয়েন করে ফেলুন, দ্রুত 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 জয়েন করে ফেলুন। হ্যাঁ, আচ্ছা, ওকে। আচ্ছা, আমাকে একটু জানাবেন যে আমার সাউন্ড এবং স্যার আজকে নতুন, আজকের এই ক্লাসটা করার আগে আগের ক্লাসগুলো করে জয়েন করব। আগের ক্লাসগুলো করে জয়েন করতে পারলে ভালো, না করলেও সমস্যা নাই, বিকজ আজকের ক্লাসে হচ্ছে আমরা সন্ধি এবং নত্য সত্যবিধান রিলেটেড যে বাংলা বানানের নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো আমরা স্কিপ করব, কারণ সন্ধি এবং নত্য সত্যবিধান রিলেটেড বানানগুলো সন্ধি এবং নত্য সত্যবিধানের মধ্যেই আমরা শিখে ফেলেছি বা শিখে ফেলবো, ঠিক আছে? তো আজকে আমরা আলোচনা করব সন্ধি এবং নত্য সত্যবিধান এর বাইরে যে বানানের সাধারণ নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো নিয়ে। বাট সেটা পড়ার জন্য আমাদের নত্য সত্যবিধান অনেকটা জানা দরকার বা সন্ধি অনেকটা জানা দরকার। তো সেই জন্য হচ্ছে আগে এই দুটো টপিক আমরা আলোচনা করেছি, ঠিক আছে? আচ্ছা, সবাইকে আমার সাউন্ড এবং ভিডিও সবকিছু ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন? এটা একটু আমাকে জানান আগে প্লিজ, আমার সাউন্ড এবং ভিডিওকে সবকিছু ক্লিয়ার কিনা। যদি সবকিছু ক্লিয়ার থাকে তাহলে আমরা আমাদের আলোচনায় চলে যাব। যদি সবকিছু ক্লিয়ার থাকে তাহলে আমরা আমাদের আলোচনায় চলে যাব। ওয়েট, আচ্ছা, জি ভাই, ক্লিয়ার আছে, ক্লিয়ার আছে, আলহামদুলিল্লাহ। ওকে, ফাইন, ঠিক আছে। ওকে, ক্লিয়ার আছে। আচ্ছা, সবকিছু যেহেতু ক্লিয়ার আছে তাহলে আমরা আমাদের আলোচনা শুরু করে দিই নাকি? সবকিছু যেহেতু ক্লিয়ার আছে আমরা আমাদের আলোচনা শুরু করে দিই। ওকে, ফাইন, ঠিক আছে, অল ক্লিয়ার আছে, তাহলে আমরা আমাদের আলোচনা শুরু করে দিই। ওকে, আচ্ছা, আসেন তাহলে আমরা আজকে আলোচনা করব প্রথমত বাংলা বানান নিয়ে। বাংলা বানান, ওকে, বাংলা বানান। বাংলা বানান নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই আমি আপনাদেরকে বারবার বলেছি যে নত্য সত্যবিধান টপিকটা সম্পর্কে ভালো একটা আইডিয়া থাকা দরকার, আর এর সাথে সাথে সন্ধি অধ্যায় নিয়ে ভালো একটা আইডিয়া থাকা দরকার। সো নত্য ও সত্যবিধান, নত্য ও সত্যবিধান, ঠিক আছে? নত্য ও সত্যবিধান, সত্যবিধান আর হচ্ছে সন্ধি, এই দুটো অধ্যায় নিয়ে যদি ভালো আইডিয়া থাকে তাহলে বাংলা বানানে আপনার জন্য সলভ করাটা অনেক ইজি হয়ে যাবে। তো বাংলা বানান অধ্যায়টার বই আপনার কাছে যে বই আছে, যদি আমার বইটা থাকে, অন্বেষণ বা ধ্রুব বইটা যদি আপনার কাছে থাকে তাহলে বই খুলেন। বইয়ের মধ্যে যে টপিক গুলোতে স্টার রেটেড দেওয়া আছে, অর্থাৎ 3 স্টার করে দেওয়া আছে, অনেকগুলো নিয়ম আছে বইয়ের মধ্যে, বাট যেগুলোর মধ্যে 3 স্টার করে দেওয়া আছে সেই নিয়মগুলো আমরা একটু পূর্বে পড়বো, আগে পড়বো, এবং ওগুলো ইম্পর্টেন্ট। এই নিয়মগুলো যদি পারেন তাহলে মোটামুটি আপনার বাংলা বানানটা অনেকাংশে কভার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত আসেন আমরা তাহলে আলোচনায়। স্যার বইয়ে, স্যার খাতায় লিখবো নাকি বই থেকে পড়লেই হবে? আপনার যে পয়েন্টটা, মানে বেশিরভাগ পয়েন্ট আপনি বই থেকে একদম হুবহু সেমই পাবেন, আমি মিলিয়ে মিলিয়ে আলোচনা করব। আর যে পয়েন্টটা আপনার খাতায় লেখা দরকার বলে আপনি মনে করবেন বা যে পয়েন্টটা আপনার কাছে একটু বেশি ঝামেলার মনে হবে সেটা আপনি খাতায় লিখে রাখতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ওকে, ফাইন, তাহলে আমরা আমাদের আলোচনা শুরু করছি। দেখেন, তাহলে আজকে আমরা প্রথমত যে অংশটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলা বানানের 1 নম্বর নিয়ম, এবং সেই 1 নম্বর নিয়মটা হচ্ছে এরকম যে মূল শব্দের শেষে, ওকে লিখেন, মূল শব্দের শেষে যদি
মূল শব্দের শেষে যদি করণকৃত ভবনভূত, যদি করণকৃত ভবনভূত এর শেষে যদি করণকৃত ভবনভূত যোগ হয়, করণকৃত ভবনভূত যোগ হয় তাহলে মূল শব্দের শেষে, তাহলে মূল শব্দের শেষে দীর্ঘিকার আগমন ঘটে, দীর্ঘিকারের আগমন ঘটে। মানে ব্যাপারটা কি আমি আপনাকে বলি। ধরেন আমি একটা ওয়ার্ড বললাম যে, বাষ্প। এখন এই যে বাষ্প ওয়ার্ডটা বললাম, এখন এরপরে যদি আপনি ভবন যোগ করেন তাহলে ওয়ার্ডটা কি হয়ে যাবে বলুন তো? ওয়ার্ডটা হয়ে যাবে হচ্ছে বাষ্প, আর তারপরে ভবন যোগ করছেন, এবং এই কারণে মূল শব্দের শেষে একটা কি আসবে? দীর্ঘিকার আগমন ঘটবে। ঠিক আছে, বাষ্পীভবন। এই যে দেখেন আমি কি যোগ বলছি, এই যে ভবন যোগ করার কারণে। অথবা ভূত যোগ করতে পারেন, ভূত যোগ করলেও এটা দীর্ঘিকার হবে। যেমন দেখেন আমি যদি বলি বাষ্পীভূত, ঠিক আছে। অথবা যদি আমি কৃত যোগ করি, যেমন বাষ্পীকৃত, সেটাও কি দীর্ঘিকার আগমন ঘটবে। অথবা দেখেন আমি যদি বলি সম, মূল শব্দটা হচ্ছে সম। এখন সমর পরে আপনি যদি বলেন সমীভবন, এই যে ধ্বনি পরিবর্তন অধ্যায়ের মধ্যে আমরা পড়ছি না সমীভবন, তো ওখানে মূল শব্দটা হচ্ছে সম, তার লাস্টে ভবন যোগ হয়েছে, এবং এই কারণে কি হয়েছে? নতুন করে একটা দীর্ঘিকারের আগমন ঘটছে, সমীভবন। ঠিক আছে। বা মনে করেন আমি যদি বলি সমীকরণ, তাহলে মূল শব্দটা হচ্ছে সম, আর তারপরে যুক্ত হয়েছে করণ, এবং করণ যুক্ত হওয়ার কারণে কি হয়েছে? মূল শব্দের শেষে একটা নতুন করে দীর্ঘিকারের আগমন ঘটছে, তাহলে সমীকরণ। ঠিক আছে, তাহলে এই যে করণ মানে থাকলে এটা হবে, এটা আমরা দেখলাম। অথবা দেখেনি যে আমি বললাম দূর, এখন দূর শব্দের শেষে আমি যদি করণ যোগ করি তাহলে কি হয়ে যাবে বলেন তো? দূর শব্দের শেষে করণ যোগ করছি, তাহলে এটা হয়ে গেছে দূরীকরণ, এটা হয়ে গেছে কি দূরীকরণ। অথবা দেখেন আমি যদি বলি দূরীভূত, অথবা হয়ে গেছে এটা দূরীভূত। ঠিক আছে, তাহলে দূরীকরণ বা দূরীভূত, ব্যাপারটা হচ্ছে এরকম। এরপরে দেখেন আমি যদি বলি কৃত, দিয়ে একটা উদাহরণ দেখাই, যেমন মনে করেন এই যে এটাই বলতে পারি বাষ্পীকৃত। ঠিক আছে, এটাকে আমরা বলতে পারি বাষ্প, তারপর হচ্ছে কৃত যোগ হওয়ার কারণে এটা ওয়ার্ডটা হয়ে গেছে বাষ্পীকৃত বা দূরীকৃত। ঠিক আছে। অথবা দেখেন সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা দেখেন শুদ্ধ। এই শুদ্ধ বানানটার পরে আমরা যদি করণ যোগ করি, তাহলে শুদ্ধ বানানটার পরে আমরা যদি করণ যোগ করি, তাহলে ওয়ার্ডটা কি হয়ে যাবে? ওয়ার্ডটা হবে শুদ্ধিকরণ। এবং মজার ব্যাপার কি জানেন, বাংলাদেশের অনেক রাইটারের বইতে শুদ্ধিকরণ অধ্যায়, মানে বানান শুদ্ধিকরণ অধ্যায়ের শুদ্ধিকরণ বানানটাই ভুল। বানান শুদ্ধিকরণ অধ্যায়ের শুদ্ধিকরণ বানানটাই দেখবেন রশ্মিকার দিয়ে লেখা আছে বাংলাদেশের অনেক রাইটারের বইতে। তো জিনিসটা কিন্তু আসলে টাইপিং মিস্টেক বা ভুল, কথা বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে ব্যাপারটা হচ্ছে শুদ্ধ যোগ করণ, এটা কিন্তু হয়ে গেছে শুদ্ধিকরণ। কনসেপ্টটা কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে বাষ্পীকরণ, বাষ্পীভূত, আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছেন। আচ্ছা, ওকে ফাইন। হ্যাঁ, শুদ্ধিকৃত, এক্স্যাক্টলি, শুদ্ধিকরণ বা শুদ্ধিকৃত। ঠিক আছে, তাহলে শুদ্ধ বানানটা হচ্ছে এরকম, আর এর সাথে কৃত যোগ হয়েছে বিধায় এটা হয়ে যাবে দীর্ঘিকার, তাহলে শুদ্ধিকৃত। তাহলে আশা করি আমি এক নম্বর যে নিয়মটা আমি যেটা বোঝাতে চাচ্ছি, সেই নিয়মটা আশা করি পুরোপুরি ক্লিয়ার। আপনারা কি সবাই বুঝেছেন? আমাকে একটু জানান, পুরোপুরি কি সবাই ক্লিয়ার? সবাই কি বুঝেছেন? একটু জানান প্লিজ, একটু জানান সবাই কি বুঝতে পারছেন কিনা। স্যার বানানের ক্লাস তো একটাই স্যার। আচ্ছা, একটা হোক আর যেটা হোক, আজকে আমরা আগে ক্লাস শুরু করি। আচ্ছা, ওকে স্যার, ক্লিয়ার। ওকে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ভেরি গুড। ঠিক আছে, ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। আমাকে একটু জানান পুরোপুরি কি ক্লিয়ার? আচ্ছা, জি ভাই, ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। আচ্ছা, রবিউল কাদরি বলছে ভাইয়া ক্লিয়ার না, আরেকবার একটু বুঝান। আচ্ছা দেখেন ভাই, আমরা কি বলছি? আমরা বলছি যে মূল শব্দের শেষে যদি করণ, কৃত, ভবন, ভূত এগুলো নতুন করে যোগ হয়, তাহলে মূল শব্দের শেষে একটা দীর্ঘিকার আগমন ঘটে। কি ঘটবে? একটা দীর্ঘিকার যোগ হয়ে যাবে। যেমন মূল শব্দটা ছিল বাষ্প, তাহলে এই যে দেখেন বাষ্পর পরে ভবন যোগ হয়েছে, এই যে ভবন, এই যে করণকৃত ভবনভূত, তাহলে ভবন যোগ হয়েছে, এবং ভবন যোগ হওয়ার কারণে কি হয়েছে? এই যে বাষ্পর পরে একটা দীর্ঘিকার যোগ হয়েছে। আবার দেখেন এই যে বাষ্প, এরপরে ভূত যোগ হয়েছে, এখানে একটা দীর্ঘিকার যোগ হয়ে গেছে। এই যে বাষ্প, তারপর কৃত যোগ হয়েছে, একটা দীর্ঘিকার যোগ হয়েছে। বুঝছেন জিনিসটা? মূল শব্দের পরে যদি করণ, কৃত, ভবনভূত এই চারটার যে কোনো একটা জয়েন হয়, মানে হয়, তাহলে সেটাকে কি বলবো আমরা? সেটা হচ্ছে বাষ্পীকৃত বা বাষ্পীভূত বা দীর্ঘিকার আগমন ঘটবে। সহজ কথা হচ্ছে এইটা। কনসেপ্টটা কি ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন ভাইয়া, ক্লিয়ার। আচ্ছা, ওকে, আশা করি ক্লিয়ার, এই পর্যন্ত বুঝতে পারছেন।
আচ্ছা, তাহলে এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে আমরা। 1 নাম্বার টপিক আমাদের, 1 নাম্বার পয়েন্ট আমাদের শেষ। এবার আসেন 2 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট আমার আপাতত যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট আমি র্যান্ডমলি আমার মতো করে পড়াচ্ছি, পরে বই থেকে মিলিয়ে আমরা একটু দেখে নিব যে কোনটা কোনটা কোন কোন টপিক আমাদের, কোন কোন পয়েন্ট আমাদের পড়ানো হয়েছে আর কোনগুলো পড়ানো হয়নি, সেগুলো আমরা আলাদা আলোচনা করে নিব। আপাতত যে পয়েন্টগুলো আমার মাথায় আসছে আমি সেগুলো আলোচনা করছি, বিকজ সেগুলো বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? আচ্ছা, একটু লিখে ফেলেন। লিখেন যে আলী অঞ্জলি আবুলি, লিখেন আলী অঞ্জলি আবুলি, আলী অঞ্জলি আবুলি, আবুলি, আলী অঞ্জলি আবুলি ইকুয়াল টু রস্বীকার। মানে কি ভাই? মানে হচ্ছে আলী অঞ্জলি এবং আবুলি যুক্ত যত শব্দ আছে, আলী অঞ্জলি এবং আবুলি যুক্ত যত শব্দ আছে সবগুলোই কি? সবগুলোই হচ্ছে রস্বীকার। আলী অঞ্জলি এবং আবুলি যুক্ত যত শব্দ আছে সবই হচ্ছে রস্বীকার। যেমন কি? যেমন দেখেন, আমি যদি বলি সোনালী, আমি যদি বলি সোনালী, ঠিক আছে, সোনালী, গীতালি, হেয়ালি, খেয়ালি। দেখেন আমি যদি বলি সোনালী, যদি বলি সোনালী, ঠিক আছে, এই যে আলী দিয়ে আছে। অথবা দেখেন রূপালী, সোনালী, রূপালী, হেয়ালি, খেয়ালি, ঠিক আছে, সোনালী, রূপালী, হেয়ালি, খেয়ালি, মিতালি, ঠিক আছে, হেয়ালি, খেয়ালি, মিতালি, হেয়ালি, খেয়ালি, মিতালি। তার মানে আলী দিয়ে যত শব্দ আছে, ঠিক আছে, সোনালী, রূপালী, হেয়ালি, খেয়ালি, মিতালি, বর্ণালী, ঠিক আছে, স্বর্ণালী, ইত্যাদি ইত্যাদি। অঞ্জলি দিয়ে কি থাকতে পারে? যেমন হতে পারে ধরেন পুষ্পাঞ্জলি, হতে পারে ধরেন পুষ্পাঞ্জলি, তাহলে কি দেখেন পুষ্পাঞ্জলি। অথবা হতে পারে শ্রদ্ধাঞ্জলি, অথবা হতে পারে শ্রদ্ধাঞ্জলি, অথবা হতে পারে জলাঞ্জলি, ঠিক আছে, অথবা হতে পারে জলাঞ্জলি, মানে অঞ্জলি দিয়ে যা আছে। অথবা হতে পারে গীতাঞ্জলি, তাহলে এই যে পুষ্পাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, জলাঞ্জলি, গীতাঞ্জলি, ঠিক আছে, অথবা হতে পারে কি গীতাঞ্জলি। তাহলে এই যে আলী অঞ্জলি এবং আবলি, আবলি দিয়ে কি হতে পারে? যেমন মনে করেন দেখেন কার্যাবলি, যেমন মনে করেন কার্যাবলি, অথবা অথবা মনে করেন পুস্তকাবলি, ঠিক আছে, পুস্তকাবলি, অথবা মনে করেন নিয়মাবলী, অথবা মনে করেন নিয়মাবলী, অথবা মনে করেন কবিতাবলী, ঠিক আছে, নিয়মাবলী। আচ্ছা, নিয়মাবলী বানানটা ভুল লিখছি, ওকে, নিয়মাবলী, অথবা মনে করেন কবিতা বলি, অথবা কবিতা গুচ্ছ, কার্যাবলী, পুস্তকাবলী, নিয়মাবলী। যদি বলি প্রশ্নাবলী, ঠিক আছে, যদি বলি প্রশ্নাবলী, প্রশ্নাবলী। মানে মোট কথা হচ্ছে, মোট কথা হচ্ছে আলী অঞ্জলি আবলি মানে যুক্ত যে কোনো শব্দ সেটা কি হবে? সেটা হচ্ছে রস্বীকার হবে। আলী অঞ্জলি ও আবলি যুক্ত যে কোনো শব্দ সেটা কি হবে? সেটা রস্বীকার হবে। তবে এখানে একটা কথা আছে, আলী অঞ্জলি আবলি যুক্ত যে কোনো শব্দ রস্বীকার হবে। তবে এখানে একটা কথা আছে। কথাটা কি? কথাটা হচ্ছে যখন এই ব্যাংকের নামের ক্ষেত্রে সাধারণত ঝামেলা হয়। ঝামেলাটা কি? যখন নাউন বুঝায়, মানে আলী প্রত্যয় দিয়ে, ঠিক আছে, আলী, আলী দিয়ে যদি মানে অ্যাডজেক্টিভ বুঝায়, আলী অ্যাডজেক্টিভ বুঝালে রস্বীকার। কিন্তু আলী দিয়ে যদি, আলী যদি দীর্ঘিকার হবে যদি সেটা নাউন বুঝায়। যেমন দেখেন আমি যদি বলি সোনালী ব্যাংক, খেয়াল করেন, যদি বলি সোনালী ব্যাংক, ঠিক আছে, সোনালী ব্যাংক, তো সোনালী ব্যাংক এটা কিন্তু আপনি দীর্ঘিকার দিয়ে লিখছেন, ঠিক আছে, সোনালী ব্যাংক দীর্ঘিকার দিয়ে লিখবেন। আবার দেখেন যদি বলি রূপালী ব্যাংক, রূপালী ব্যাংকের নামটাও কিন্তু দেখবেন দীর্ঘিকার দিয়ে লেখা আছে, রূপালী ব্যাংক, ঠিক আছে। অথবা মনে করেন পূবালী ব্যাংক, অথবা মনে করেন পূবালী ব্যাংক, ঠিক আছে, অথবা মনে করেন পূবালী ব্যাংক। তাহলে সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, এই তিনটার নামের বানানই দীর্ঘিকার দিয়ে লেখা আছে, ঠিক আছে, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক। কিন্তু যখন এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে, যেমন যেমন মনে করেন আমি যদি বলি, দেখেন আমি যদি বলি সোনালী আঁশ, যদি বলি সোনালী আঁশ, তাহলে তখন কিন্তু এটা রস্বীকার দিয়ে লিখতে হবে, সোনালী আঁশ, ঠিক আছে। অথবা ধরেন আমি যদি বলি রূপালী মাছ, তাহলে সোনালী আঁশ, রূপালী মাছ, সোনালী আঁশ, রূপালী, রূপালী মাছ, রূপালী মাছ, অথবা পূবালী হাওয়া, সোনালী আঁশ, রূপালী মাছ, পূবালী হাওয়া, ঠিক আছে, পূবালী হাওয়া। পূবালী হাওয়া মানে বুঝাচ্ছে যে পূব দিকের হাওয়া। পূবালী হাওয়া দ্বারা কি বোঝাচ্ছে? পূবালী হাওয়া দ্বারা বোঝাচ্ছে পূব দিকের হাওয়া। তার মানে ব্যাপারটা হচ্ছে এই যখন এটা আলী অঞ্জলি আবলি যুক্ত শব্দ হচ্ছে তখন সেটা রস্বীকার। তবে ব্যাংকের নামগুলোর ক্ষেত্রে সাধারণত দীর্ঘিকার হবে। এখন আপনার মনের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে, ভাইয়া তাহলে আমি যদি নতুন কোনো ব্যাংক এখন প্রতিষ্ঠা করি তাহলে কি আমাকে দীর্ঘিকার দিয়ে লিখতে হবে? উত্তর হচ্ছে না। ব্যাপারটা এরকম না যে ব্যাংকের নাম হলে দীর্ঘিকার হয়। ব্যাপারটা হচ্ছে এরকম যে প্রতিষ্ঠিত কোনো কিছু যেটা প্রতিষ্ঠিত হয়ে গেছে সেই জিনিসটা যেভাবে আছে সেভাবে রাখলেও চলবে। প্রতিষ্ঠিত কোনো কিছুর নাম পরিবর্তন করা বাধ্যতামূলক না। ব্যাপারটা হচ্ছে এরকম। তো এই কারণে এই যে সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক এগুলো তো স্বাধীনতার পরেই প্রতিষ্ঠিত হয়ে গেছে। তখন তো বাংলা বানানের নিয়ম ছিল না। তখন আমরা কলকাতার বাংলা একাডেমির বানানের নিয়ম ফলো করতাম। তো কলকাতার বাংলা একাডেমির বানানের নিয়ম অনুযায়ী আলী বানান দীর্ঘিকার দিয়ে লেখা হতো। এই কারণে তখন এই সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক এগুলা দীর্ঘিকার দিয়ে লেখা হতো বিধায় এগুলা দীর্ঘিকার দিয়ে প্রতিষ্ঠিত হয়ে গেছে। এখন বাংলা বানানের যে নিয়মটা আমরা এখন পড়তেছি বা শিখতেছি এইটা তো 2011 নিয়ম, 2012 সালে সংস্করণ হয়েছে।
তো এই নিয়ম তো একদম রিসেন্ট নিয়ম, নতুন নিয়ম, বুঝতে পারছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ক্লাস নিচ্ছি ভাই, আপনি ঘন্টা 2-1 পরে ফোন দেন। ওকে ওকে, আসসালামু আলাইকুম। আচ্ছা, তাহলে যেটা বলছিলাম সেটা হচ্ছে ওই যখন এটা নতুন কোন ব্যাংকের নাম এখন প্রতিষ্ঠা করবেন আপনি, সোনালী ব্যাংক, তখন মানে যদি এই নামে প্রতিষ্ঠা করেন, মনে করেন আপনি তৈরি করলেন যে সোনালী নিটিং অ্যান্ড মানে নিটিং অ্যান্ড কোং, ঠিক আছে, সোনালী নিটিং অ্যান্ড কোং মানে গার্মেন্টস এর একটা বিষয় বা সুতার একটা ইয়া, তো সোনালী বানানটা তখন রস্বীকার দিয়ে লিখতে হবে আপনাকে, দীর্ঘিকার দিয়ে লিখতে পারবেন না, কারণ বর্তমানের প্রেক্ষাপটে সোনালী বানানটা রস্বীকার দিয়ে লেখা হয়। এখন আপনি আবার যদি এই চিন্তা করেন যে ভাই নামের বানান আপনার যেমনি মন চায় লিখবো, তাহলে সেই হিসেবে আপনি আবার লিখতেও পারেন দীর্ঘিকার দিয়ে। মোট কথা হচ্ছে, সহজ ভাষায় যদি বলি, নামের বানানের ক্ষেত্রে আপনি দীর্ঘিকার রস্বীকার যা মন চায় তা লিখতে পারেন, অর্থাৎ যেটা নাউন। কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে যদি বাংলাদেশে এখন নতুন কোনো কিছু আপনি তৈরি করেন বা নতুন কোনো বানান লিখেন, তাহলে অবশ্যই রস্বীকার দিয়ে লিখতে হবে। এটা হচ্ছে কাহিনী। কথা কি বুঝতে পারছেন? সবাই কি ক্লিয়ার? আমাকে একটু জানান পুরোপুরি ক্লিয়ার কিনা। সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? মিটসেল আহমেদ না মাইকেল আহমেদ, হোয়াট এভার, মিটচেল বা হোয়াট এভার, ভাই আপনার নাম। আপনি বলছেন যে ভাইয়া ক্লাসগুলো একটু সিরিয়াল করে দিয়েন, আমি তো ক্লাস সিরিয়াল করে দিছি। ও আচ্ছা, বুঝছি, আপনাদের গ্রুপে এখনো দেওয়া হয়নি। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিব, সমস্যা নেই, নো প্রবস, ব্যাপার না। আচ্ছা, আপনাদের গ্রুপে করে দিব, সমস্যা নেই। আচ্ছা, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ভেরি গুড। আচ্ছা, বুঝতে পারছেন তো সবাই নাকি? এই পর্যন্ত সবাই ক্লিয়ার তো? আচ্ছা, ক্লিয়ার। মানুষের নামের ক্ষেত্রে, মেয়েদের নামের ক্ষেত্রে তো 16 রূপালী থাকে ভাই। মেয়েদের নামের ক্ষেত্রে বলেন আর যে কোনো কিছু নামের ক্ষেত্রে বলেন, নামের ক্ষেত্রে আপনি দীর্ঘিকার দিয়েও লিখতে পারেন। এই যেমন একটু আগে আমাকে একজন ফোন দিছে, ফোন দিয়ে বলছে স্যার আমিন বানানটা কি হবে, আমিন বানান কি রস্বীকার হবে না আমিন বানান দীর্ঘিকার হবে? তাই আমি বললাম যে আমিন বানান এটা রস্বীকার হবে। পরে বলতেছে স্যার কেন, এটার ব্যাখ্যা দেন। পরে আমি বললাম আমিন এটা আরবি শব্দ, এটা মানে বিদেশি শব্দ, বিদেশি ভাষার শব্দে কখনো দীর্ঘিকার হয় না, এটা রস্বীকার হয়। তুমি আমার বলতেছে তাহলে সুবাচের যিনি প্রতিষ্ঠাতা ওনার নামের বানান তো রফিকুল আমিন, উনি আমিন বানানটা দীর্ঘিকার দিয়ে লিখেন কেন? পরে আমি বললাম ধুর মিয়া, কিসের লগে কি মিলাই দিয়েছেন, দীর্ঘিকার দিয়ে লিখছে না রস্বীকার দিয়ে লিখছে এটা তার ব্যক্তিগত ব্যাপার, এটা তো নামের বানান। যেমন আমার নাম শাওন, এখন আমি যদি মন চাই আমার নামের বানান মনে করেন তালাবস্যর সাথে জফলা দিমু, চন্দ্রবিন্দু দিমু, ওর সাথে আমি একটা রফলা দিমু, রফলার সাথে আমি এটা খিও দিব একটা, খিওর সাথে আমি উপর দিয়ে মনে করেন যে জফলা, আবার এটার সাথে মনে করেন যে যুক্ত, এটার সাথে যুক্ত ম, ঠিক আছে, যুক্ত ম, তারপরে দিব আমি দন্তন্য, ঠিক আছে, আমার মন চাইছে আমি এমনি লিখবো, এটাই শাওন। তো আমার নামের বানান আমি যেমনি মন চাই ভাবে লিখবো, তাতে কি সমস্যা নাই, কোনো সমস্যা নাই। বিখ্যাত ব্যক্তি হইতে হবে, এটা একটা কথা, বিখ্যাত ব্যক্তি না হলে হবে না, কথা বুঝতে পারছেন? ওকে ফাইন। তাহলে ব্যাপারটা হচ্ছে নামের বানানের ক্ষেত্রে বা নাউনের ক্ষেত্রে আপনি দীর্ঘিকার রস্বীকার যা মন চাই লিখতে পারেন। তবে যদি আপনি ইয়া লিখতে চান, ওটা কি বলে, যদি আপনি অ্যাডজেক্টিভ লিখতে চান অবশ্যই রস্বীকার দিয়ে লিখতে হবে। তাহলে এটা গেল আমাদের 2 নম্বর নিয়ম। আমরা চলে যাই 3 নম্বর নিয়মে, আসেন, এটা চলে যাই আমরা 3 নম্বর নিয়মে। এবার আসেন 3 নম্বর নিয়মটা কি? গিয়াসউদ্দিন ভাই বলছে ভাই অন্বেষণ বই আবলিয়ার রুলসটা নাই নাকি? ইয়েস, অন্বেষণের বইতে আবলির রুলসটা নাই, এটা নতুন সংযোজন করছি, আপনাদেরকে দিয়ে দিলাম, পরবর্তী সংস্করণে অ্যাড করে দিব, সমস্যা নাই। আচ্ছা, এবার আসেন, এরপর দেখেন এরপরে কি বলছে, কি যে শাহরিয়ার সৈকত বলছে স্যার এই যে নিজের নামের বানানটা যেটা লিখলেন এটার প্রকৃতপক্ষে উচ্চারণ বলে দেন। কেন, ওটার উচ্চারণ শাওন। কেন, আপনি যেমন ডায়রিয়া উচ্চারণ যেমন ওই যে লিখেন, লিখতে গিয়ে লেখেন ডায়ার হইয়া, ঠিক না ইংলিশে, কিন্তু উচ্চারণ কি, উচ্চারণ তো ডায়রিয়া। আবার মনে করেন সুনামি বানান লেখেন টুসনামি, TSUNAMI, কিন্তু আপনি কি টুসনামি বলেন? বলেন না, তো আপনি তো উচ্চারণ করেন সুনামি, দ্যাটস ইট। আমারও এটার উচ্চারণ সুনামি হবে। ওইরকম মনে করেন শাওন বানান আমি লেখ মুজে এমনি খুশি এমনি, কিন্তু উচ্চারণ শাওন, সিম্পল। কথা বুঝতে পারছেন? ওকে ফাইন। আচ্ছা, এবার আসেন পরের পয়েন্টে যাই। তাহলে 3 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্টটা কি? 3 নম্বর পয়েন্ট হচ্ছে লিখেন দেশ জাতি ও নামের, দেশ জাতি ও ভাষার নামের ক্ষেত্রে দেশ জাতি ও ভাষা ইকুয়াল টু রস্বীকার। দেশ জাতীয় ভাষার নামের ক্ষেত্রে রস্বীকার হবে, রস্বীকার বা রস্বীকার, দেশ জাতীয় ভাষার নাম। যেমন কি, যেমন মনে করেন আরবি, ইতালি, অস্ট্রেলিয়া, ফার্সি, ঠিক আছে, মানে আরবি, ঠিক আছে, যেমন মনে করেন আরবি, ফার্সি, আপনাদের অনেকেই কিন্তু ফার্সি বানান এগুলো কিন্তু দীর্ঘিকার দিয়ে লেখেন। পর্তুগিজ বানান আমি অনেককেই দেখছি, পর্তুগিজ বানানটা আপনারা হচ্ছে এই দীর্ঘিকার দিয়ে লিখেন, গয় দীর্ঘিকার দিয়ে লিখেন।
আরবি, ফার্সি, পর্তুগিজ, ঠিক আছে, ইরানি, ইরাকি, এই বানানগুলো কিন্তু রস্বীকার হবে। ইংরেজি, বাঙালি, ঠিক আছে, ইংরেজি, বাঙালি, এই যে দেখেন বাঙালি বানানটা রস্বীকার, ইংরেজি বানানটা রস্বীকার। অনেকেই আছে ইংরেজি বানানটা দীর্ঘিকার দিয়ে লিখে, কিন্তু এগুলো রস্বীকার হবে। দেশ, জাতীয়, ভাষার নামের বানানে সবসময় রস্বীকার বসে। কনসেপ্টটা কি ক্লিয়ার? দেশ, জাতি ও ভাষার নামের বানানে সবসময় রস্বীকার বসে। আশা করি বুঝতে পারছেন। দেশ, জাতি ও ভাষার নামের বানানে সবসময় রস্বীকার বসে। দেশ, জাতি ও ভাষার নামের বানানে সবসময় কি বসে? সবসময় রস্বীকার বসে। কনসেপ্টটা কি ক্লিয়ার? আচ্ছা, তবে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে তিনটা দেশ ব্যতিক্রম আছে। তবে ব্যতিক্রম আছে তিনটা দেশ, ব্যতিক্রম আছে তিনটা দেশ। সেটা কি? একটা হচ্ছে চীন, একটা হচ্ছে শ্রীলঙ্কা, একটা হচ্ছে শ্রীলঙ্কা, আর আরেকটা হচ্ছে মালদ্বীপ। চীন, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ, চীন, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ। এখন আসেন চীন, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ, এই তিনটা কেন ব্যতিক্রম? দেখেন, চীন বানানটা যদি কেউ দীর্ঘিকার দিয়ে না লিখে রস্বীকার দিয়ে লিখে, তাহলে হবে কি জানেন? এটা হয়ে যাবে, মনে করেন, ওই তুই আমার চিনস, তুই আমার চিনতে পারস নাই, চিনবি চিনবি। তাহলে ব্যাপারটা হচ্ছে কি? ব্যাপারটা হচ্ছে চীন বানানটা রস্বীকার দিয়ে লিখলে তখন এটা বাংলা ক্রিয়াপদ হয়ে যাবে। তখন এটা কি হয়ে যাবে? তখন এটা হয়ে যাবে বাংলা ক্রিয়াপদ। তো দ্যাট ইজ ওয়াই আমরা চীন বানানটা হচ্ছে দীর্ঘিকার দিয়ে লিখবো দেশের নাম হিসাবে। কথা কি বুঝতে পারছেন? দেশের নাম হিসাবে চীন বানানটা আমরা দীর্ঘিকার দিয়ে লিখবো। আচ্ছা, এরপরে কি আছে? এরপর দেখেন, এরপর হচ্ছে শ্রীলঙ্কা। দেখেন এখানে মূল শব্দটা কিন্তু অ্যাকচুয়ালি লঙ্কা, মূল শব্দটা হচ্ছে লঙ্কা। শ্রী শব্দটা হচ্ছে পরে যুক্ত হয়েছে, শ্রী শব্দের অর্থ হচ্ছে সুন্দর। তো শ্রী শব্দটা যেহেতু আলাদা যুক্ত হয়েছে, সুন্দর লঙ্কা এই বিশেষণে বিশ্বায়িত করার জন্য। তো এই কারণে শ্রী শব্দের অর্থ যেহেতু সুন্দর, এই কারণে মূল শব্দের অর্থের কোনো পরিবর্তন করা হয় নাই। দেশের নামের বানান যখন তৈরি করা হয়েছে তখন একসাথে শ্রীলঙ্কা বানানে দীর্ঘিকার রাখা হয়েছে। একই কারণে দেখেন মালদ্বীপ বানানেও কিন্তু মূল শব্দ হচ্ছে দ্বীপ, আর এই দ্বীপের লোকজন মাল খায় বিধায় এটা, সরি, এই দ্বীপের লোকজন মাল খায় বিধায় এটা নাম মালদ্বীপ, এরকম না। ব্যাপারটা হচ্ছে এই দ্বীপের ভাষা, মানে এই দ্বীপে যারা থাকে তাদের ভাষার নামটা হচ্ছে মালে, তো ভাষার সাথে মিল রেখে তারা হচ্ছে দেশের নামটাও মালদ্বীপ। কথা বুঝতে পারছেন? আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে দ্বীপ, এটা হচ্ছে দীর্ঘিকার, এমনিতে মূল শব্দই দীর্ঘিকার, তো দ্যাট ইজ ওয়াই মালদ্বীপ বানানো দীর্ঘিকার। সিম্পল হিসাব, কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, এই পর্যন্ত আসেন, এই পর্যন্ত আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এরপর দেখেন ব্যতিক্রম। তাহলে দেশ, জাতীয় ভাষা হচ্ছে রস্বীকার, আরবি, ফার্সি, পর্তুগিজ, ইরানি, বাঙালি, ইংরেজি, এগুলো হচ্ছে রস্বীকার দিয়ে হবে। তবে হচ্ছে ব্যতিক্রম হচ্ছে তিনটা শব্দ। তিনটা শব্দ কি কি? চীন, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এটা বুঝে গেছেন। তবে এখানে একটা কথা আছে, কথাটা কি? সেটা হচ্ছে ইয় প্রত্যয় যুক্ত হলে, ইয় প্রত্যয় যুক্ত হলে সর্বক্ষেত্রে, ইয় প্রত্যয় যুক্ত হলে সর্বক্ষেত্রে দীর্ঘিকার বসবে। ইয় প্রত্যয় যুক্ত হলে সর্বক্ষেত্রে দীর্ঘিকার বসবে। কথা বুঝতে পারছেন? যেমন কি? যেমন দেখেন, আমি যদি বলি দেখেন ভারতীয়, একটু খেয়াল করে দেখেন, যেমন ভারতীয়, ঠিক আছে, দীর্ঘিকার। যদি বলি ইউরোপীয়, তাহলে খেয়াল করেন ইউরোপীয়, তাহলে ইউরোপীয় দীর্ঘিকার। অথবা দেখেন দেশীয়, অথবা দেখেন দেশীয়, অথবা এশীয়, এশীয়, ভারতীয়, ইউরোপীয়, অস্ট্রেলীয়, ইরানীয়, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কথা বুঝতে পারছেন? ভারতীয়, ইউরোপীয়, দেশীয়, এশীয়, জাতীয়, মানে ইয় প্রত্যয় যুক্ত হলে অল টাইম সেটা দীর্ঘিকারী হবে। কনসেপ্ট কি ক্লিয়ার? মালদ্বীপের মানুষ বেশি মালাই খায় বলে নাম মালদ্বীপ হয়েছে। আচ্ছা, যাই হোক, হোয়াট এভার। আচ্ছা, হোয়াট এভার, ব্যাপারটা হচ্ছে আসলে সত্যি কথা বলতে মালদ্বীপের মানুষ কতটুকু কি খায় না খায় আমি জানি না, কারণ মালদ্বীপে এখন পর্যন্ত আমার সরাসরি যাওয়া হয় নাই। তবে থাইল্যান্ড ঘুরে এসে যেটা বুঝছি সেটা হচ্ছে থাইল্যান্ডের লোকজন ভাই ইনশাল্লাহ, সরি ইনশাল্লাহ না, এই কথার আগে ইনশাল্লাহ বলা একটা মহাপাপ। এই কথার আগে থাইল্যান্ডের লোকজন মোটামুটি কথায় কথায় মনে করেন এটা তাদের জাতীয় খাদ্য। কথা বুঝতে পারছেন? এবং রাস্তায় আমরা যেমন বাংলাদেশে যেমন লজেন্স বিক্রি করে, যেমন মানে চকলেট বিক্রি করে, যেমন এরকম ওদের দেশে হচ্ছে রাস্তায় বিক্রি করে, মনে করেন একটা কিনলে আরেকটা ফ্রি, একটা কিনলে আরেকটা ফ্রি, এরকম অবস্থা। কথা বুঝতে পারছেন? কিন্তু খুবই মানে ওপেন, একদম সহজ কথা। ওকে ফাইন। দেশ, জাতীয়, ভাষার নামের বানানে সর্বদা রস্বীকার বসবে। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। ব্যতিক্রম হচ্ছে চীন, শ্রীলঙ্কা, মালদ্বীপ। আর ইয় প্রত্যয় যুক্ত হলে সর্বক্ষেত্রে দীর্ঘিকার বসবে, যেমন ভারতীয়, ইউরোপীয়, দেশীয়, এশীয় ইত্যাদি। এরপর আসেন 4 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট হচ্ছে, ওকে, 4 নম্বর পয়েন্ট কি আমরা একটু দেখি আসেন। আচ্ছা, 4 নম্বর পয়েন্টটা কি আমরা একটু দেখি আসেন। 4 নম্বর পয়েন্টটা হচ্ছে লিখেন কোন শব্দের শেষে, লিখেন কোন শব্দের শেষে যদি দীর্ঘইকার থাকে,
কোন শব্দের শেষে যদি দীর্ঘিকার থাকে, ঠিক আছে, দীর্ঘিকার থাকে, দীর্ঘইকার থাকে, কোন শব্দের শেষে যদি দীর্ঘিকার থাকে এবং তারপর যদি ত অথবা তয় ব অথবা তয়কার্তা অথবা নি ইত্যাদি প্রত্যয় যুক্ত হয়, ইত্যাদি প্রত্যয় যুক্ত হয়, ইত্যাদি প্রত্যয় যুক্ত হয়, ইত্যাদি প্রত্যয় যুক্ত হয়, তাহলে তাহলে আগের তাহলে আগের দীর্ঘিকার রস্বীকার হয়ে যাবে, আগের দীর্ঘিকার রস্বীকার হয়ে যাবে, রস্বীকার হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? রস্বীকার হয়ে যাবে। তাহলে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে কোন শব্দের শেষে যদি মানে দীর্ঘিকার থাকে আগের থেকে এবং তারপরে যদি ত, তয় ব, তয়কার্তা, নয় দীর্ঘিকার ইত্যাদি প্রত্যয় যুক্ত হয়, তাহলে আগের যে দীর্ঘিকারটা ছিল সেই দীর্ঘিকারটা পরিবর্তন হয়ে রস্বীকার হয়ে যাবে। কনসেপ্টটা কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা হচ্ছে রস্বীকার হয়ে যাবে। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছেন। যেমন কি, যেমন দেখেন, যেমন আমি যদি বলি খেয়াল করেন, যেমন আমি যদি বলি হচ্ছে এরকম যে কোন শব্দ ধরেন আমি বললাম একাকী, তাহলে একাকী বানানটা হচ্ছে দীর্ঘিকার এবং একাকীর পরে যদি ত যোগ করি বা তয়কার্তা যোগ করি, মানে তয়ব যোগ করি, তাহলে কি হয়ে যাচ্ছে? ওয়ার্ডটা হয়ে যাচ্ছে একাকিত্ব। কনসেপ্টটা কি ক্লিয়ার? তখন হয়ে যাচ্ছে একাকিত্ব, তখন এই আগের দীর্ঘিকারটা রস্বীকার হয়ে গেছে। বুঝতে পারছেন? আমি যদি বলি, মনে করেন আমি যদি বলি প্রবাহী, খেয়াল করেন, আমি যদি বলি প্রবাহী, তাহলে আগের বানানের শেষে দীর্ঘিকার আছে। এখন যখন বলবো প্রবাহিত, ঠিক আছে, তখন কিন্তু হয়ে যাবে হচ্ছে এই যে লাস্টে ত যুক্ত হওয়ার কারণে আগে দীর্ঘিকারটা রস্বীকার হয়ে যাবে। অথবা মনে করেন আমি যদি বলি প্রবাহিনী, তাহলে দীর্ঘিকার যুক্ত হয়েছে, মানে নয় দীর্ঘিকার যুক্ত হয়েছে, কিন্তু নয় দীর্ঘিকার যুক্ত হওয়ার কারণে আগের যে দীর্ঘিকারটা ছিল সেটা রস্বীকার হয়ে গেছে। তাহলে প্রবাহিনী, প্রবাহিত ইত্যাদি। অথবা দেখেন আমি যদি বলি উপকারী, তাহলে উপকারী দীর্ঘিকার, কিন্তু যখন বলবো উপকারিতা, যদি বলি উপকারিতা, ঠিক আছে, তাহলে উপকারিতা বানানে তখন হয়ে যাচ্ছে রস্বীকার। একইভাবে প্রতিযোগী দীর্ঘিকার, প্রতিযোগিতা রস্বীকার। মানে মোট কথা হচ্ছে এত রুলস কিভাবে মনে রাখবো? উত্তর হচ্ছে প্র্যাকটিস। এত রুলস মনে রাখার একমাত্র উপায় সেটা হচ্ছে প্র্যাকটিস। দেয়ার ইজ নো আদার ওয়ে। কনসেপ্ট ক্লিয়ার? দেয়ার ইজ নো আদার ওয়ে। একমাত্র প্র্যাকটিস যদি করেন তাহলে হচ্ছে এটা আপনাকে বুঝতে পারবেন, আদারওয়াইজ বুঝতে পারবেন না। আচ্ছা, মন্ত্রী বানানে দীর্ঘিকার, এক্স্যাক্টলি মন্ত্রিত্ব বানানো হচ্ছে রস্বীকার। কথা বুঝতে পারছেন? ওকে, আচ্ছা, এই রুলসটা বইতে নেই, আমি পাচ্ছি না। কি বলেন? 23 নম্বর রুলস, বইয়ের 23 নম্বর রুলস দেখেন, চেক করেন, পাবেন। আচ্ছা, তাহলে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে কোন শব্দের শেষে যদি দীর্ঘিকার থাকে, এই যে দেখেন দীর্ঘিকার, তাহলে কি হচ্ছে? আগের দীর্ঘিকারের পরে যদি ত, তয় ব, তয়কার্তা, নয় দীর্ঘিকার যোগ হয়, তাহলে আগের যে দীর্ঘিকারটা ছিল সেটা রস্বীকার হয়ে যাবে। এই যে দীর্ঘিকারটা রস্বীকার হয়ে গেছে তয় ব যুক্ত হওয়ার কারণে। একাকী বানান দীর্ঘিকার, একাকিত্ব রস্বীকার। প্রবাহী দীর্ঘিকার, প্রবাহিত বা প্রবাহিনী রস্বীকার, মানে হয় রস্বীকার, ঠিক আছে। এরপরে উপকারী দীর্ঘিকার, উপকারিতা রস্বীকার। এরকম প্রতিযোগী দীর্ঘিকার, প্রতিযোগিতা রস্বীকার। কনসেপ্টটা কি ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছি, আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। পুরোপুরি ক্লিয়ার? নোট করতে প্রবলেম হচ্ছে স্ক্রিনের সামনে থাকায়। ও ভাই, এটা কোনো কথা বললেন? আমি এখন স্ক্রিনের সামনে থাকবো না তো কোথায় যাব? এখান থেকে বের হয়ে গেলে তখন হচ্ছে তো মনে করেন যে আপনাদের মানে একটা আই কন্ট্যাক্টের ব্যাপার হচ্ছে না। আপনি বলি যখন তখন সাথে সাথে লিখে ফেলেন, তাহলেই তো হয়। আমি তো বারবার রিপিট করি, সমস্যা নাই তো। বুঝতে পারছেন? ওকে, ফাইন। আর দ্বিতীয় কথা হচ্ছে আপাতত হচ্ছে মানে নোট দরকার হলে যেটাতে প্রবলেম হবে সেটা একটু মানে স্কিপ করে রাখবেন, পরবর্তীতে ক্লাস শেষে আরেকবার দেখে নোট করে ফেলবেন, টেনশন নাই তো। আচ্ছা, আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। জি স্যার, বুঝতে পারছি। এবার আসেন, তবে এখানে একটা কথা আছে, সেটা কি? সেটা হচ্ছে ব্যতিক্রম আছে তিনটা শব্দ। ব্যতিক্রম আছে তিনটা শব্দ। তিনটা শব্দ কি কি? ব্যতিক্রম আছে তিনটা শব্দ এবং তিনটা শব্দ নারী সংক্রান্ত। দেখেন, নারী বানানের দীর্ঘিকার এবং নারীত্ব বানানো দীর্ঘিকার, নারী বানানে দীর্ঘিকার, নারীত্ব বানানো দীর্ঘিকার। তারপর হচ্ছে কুমারী বানানে দীর্ঘিকার, খেয়াল করেন, কুমারী বানানে দীর্ঘিকার, কুমারিত্ব বানানো দীর্ঘিকার, কুমারিত্ব এই বানানো দীর্ঘিকার, নারী দীর্ঘিকার, নারীত্বর দীর্ঘিকার, কুমারী দীর্ঘিকার, কুমারিত্ব দীর্ঘিকার, আবার সতী বানানে দীর্ঘিকার, সতীত্ব বানানো দীর্ঘিকার। এই তিনটা বানানো হচ্ছে ব্যতিক্রম। নারী, নারীত্ব, কুমারী, কুমারিত্ব, সতী, সতীত্ব। কথা বুঝতে পারছেন? নারী, নারীত্ব, কুমারী, কুমারিত্ব,
কুমারী কুমারিত্ব, সতী সতীত্ব, এই তিনটা হচ্ছে ব্যতিক্রম। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। অন্য স্ক্রিনে যাওয়ার আগে 1 সেকেন্ড সাইডে গেলেও হবে ভাই। ঠিক আছে ঠিক আছে, ওকে, সমস্যা নাই। এই যে দেখেন, এখন দেখেন, এখন কিন্তু ঠিক মতো দেখতে পাচ্ছেন। আচ্ছা স্যার, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা ওকে, আশা করি এই পর্যন্ত ক্লিয়ার, সবাই দেখতে পাচ্ছেন এবং ক্লিয়ারলি বুঝতে পারছেন। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন এবং দেখতে পাচ্ছেন। আচ্ছা এবার আসেন, এবার আসেন, নারী মানেই ব্যতিক্রম, নারী অল টাইম ব্যতিক্রম, নারী মানেই ব্যতিক্রম। ঠিক আছে, সো নারী, নারীত্ব, কুমারী কুমারিত্ব, সতী সতীত্ব, এই তিনটা ব্যতিক্রম। আচ্ছা এবার আসেন, এরপর হচ্ছে আমরা পড়ে যাই 4 নম্বরের পরে 5 নম্বর পয়েন্টে চলে যাই। আসেন 5 নম্বর পয়েন্টটা কি, 5 নম্বর পয়েন্টটা কি লিখেন। 5 নম্বর পয়েন্টটা হচ্ছে লিখেন জিবি ভার্সেস জিবি, মানে হচ্ছে একটা জিবি বানানটা হচ্ছে এরকম, আর ভার্সেস আরেকটা জিবি বানানটা হচ্ছে এরকম। লেখেন জিবি ভার্সেস জিবি, অর্থাৎ কখন কোথায় কোন জিবি বসবে, কখন কোথায় কোন জিবি বসবে, এই জিবির ব্যাপারটা কি, এটা একটু আমরা ক্লিয়ার করবো। আসেন, জিবির ব্যাপারটা হচ্ছে মনে রাখবেন, এই যে জিবি এটা হচ্ছে লিখে রাখেন প্রথমে, এটা হচ্ছে লিখেন প্রথমে, আর এই যে জিবি এটা হচ্ছে লিখে রাখেন শেষে। শেষ কাহিনী খালাস। মানে কি ভাই, মানে হচ্ছে শব্দের প্রথমে যদি জিবি থাকে তাহলে সেক্ষেত্রে বসবে হচ্ছে এটা, আর শেষে থাকলে হবে এইটা। যেমন যেমন দেখেন, আমি যদি বলি আগে এটা দিয়ে দেখাই, যেমন মনে করেন দেখেন আইনজীবী, যেমন দেখেন আইনজীবী, তাহলে এই যে দেখেন দীর্ঘিকারটা দুইটাই দীর্ঘিকার বসছে, আইনজীবী। যদি বলি চিরজীবী, তাহলে এবার দেখেন এই যে চিরজীবী দুইটা দিয়ে দীর্ঘিকার বসছে। যদি বলি বুদ্ধিজীবী, তাহলে এই যে দেখেন বুদ্ধিজীবী দুইটা দিয়ে দীর্ঘিকার বসছে। যদি বলি চাকরিজীবী, ঠিক আছে, যদি বলি চাকরিজীবী, তাহলে এবার দেখেন দুইটাতেই দীর্ঘিকার বসছে। মানে মোট কথা হচ্ছে জীবী যদি শেষে থাকে, আমি যদি বলি কৃষিজীবী, শ্রমজীবী, পেশাজীবী, ঠিক আছে, মানে শ্রমজীবী, চাকরিজীবী, বুদ্ধিজীবী, চিরজীবী, আইনজীবী, যাই বলেন দীর্ঘিকারটা লাস্টে বসবে, মানে লাস্টে বসলে দুইটা দিয়ে দীর্ঘিকার হবে। আর যদি প্রথমে বসে তাহলে প্রথমটা রস্বীকার। যেমন যেমন আমি যদি বলি, খেয়াল করেন, আমি যদি বলি জীবিকা, তাহলে দেখেন জীবিকা, এই যে দেখেন প্রথমটা কিন্তু মানে জয় দীর্ঘিকার বয় রস্বীকার, প্রথমে বসছে এই জন্য বয় রস্বীকার বসছে জীবিকা। অথবা মনে করেন জীবিকা, অথবা মনে করেন জীবিত, অথবা মনে করেন জীবিতা আশা, অথবা মনে করেন জীবিতা আশা। ঠিক আছে, জীবিতা আশা মানে কি জানেন, জীবিতা আশা মানে হচ্ছে জীবিত থাকার আশা, জীবিত আশা মানে হচ্ছে জীবিত থাকার আশা। এরপর হচ্ছে দেখেন জীবিত আশা, তারপর হচ্ছে জীবিতেশ, তারপর হচ্ছে জীবিতেশ। কথা বুঝতে পারছেন? তাহলে এবার খেয়াল করেন, জীবিকা, জীবিত, জীবিতা আশা, জীবিতেশ। বলেন তো জীবিতা আশা শব্দের জীবিতা আশা মানে সরি জীবিতেশ শব্দ দ্বারা কি বোঝায়, মানে জীবিতেশ শব্দের অর্থ কি বলেন, আমাকে বলেন তো দেখি, জীবিতেশ শব্দের অর্থ কি বলেন, জীবিতেশ শব্দের অর্থ কি, জীবিতেশ শব্দের অর্থ কি বলেন, জীবিতেশ শব্দের অর্থ কি, এবং জীবিতেশ শব্দ দ্বারা জীবিতেশ শব্দের অর্থ কি, এবং জীবিতেশ শব্দের সন্ধি বিচ্ছেদটা কি, এটা বলেন তো দেখি। জীবিত আশা মানে হচ্ছে জীবিত থাকার আশা, জীবিতেশ মানে হচ্ছে, শাহ আহমেদ ফারহান বলছে জীবিতেশ মানে হচ্ছে স্বামী। গুড, ভেরি গুড। জীবিতেশ মানে হচ্ছে স্বামী, ভেরি গুড। জীবিতেশ মানে হচ্ছে স্বামী, ভেরি গুড। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, দিলরুবা সরকার বলছে জীবিতেশ মানে স্বামী, গিয়াসউদ্দিন বলছে জীবিতেশ মানে স্বামী। আচ্ছা গুড, অনেকেই বলছেন। আচ্ছা এবার আসেন, তাহলে জীবিতেশ মানে হচ্ছে কি, জীবিতেশ মানে হচ্ছে স্বামী। এখন বলুন তো এটাকে কেন জীবিতেশ মানে স্বামী কেন বলা হয়? দেখেন এখানে একটা সন্ধির নিয়ম কাজ করতেছে। আপনাদেরকে যখন সন্ধি পড়িয়েছি তখন সন্ধিতে একটা মানে ইয়া ছিল, মনে আছে? ওই যে একারের নিয়ম, একারের নিয়মটা কি ছিল মনে আছে? ওই যে স্বরেয় বা স্বরেয়ার পরে, স্বরেয় বা স্বরেয়ার পরে যদি রস্বই বা দীর্ঘই থাকে তাহলে এই দুইটা মিলে কি হয়, একার হয়, মনে আছে? স্বরে বা স্বরের পরে রস্বই দীর্ঘ থাকলে দুইটা মিলে একার হয়। যেমন কি শুভযোগ ইচ্ছা, শুভেচ্ছা, মনে আছে? ওই নিয়মে দেখেন জীবিত, জীবিত যোগ ইস, জীবিত যোগ ইস, এটা হচ্ছে কি, এটা হচ্ছে জীবিত যোগ ইস, এটা হয়ে গেছে জীবিতেশ। কনসেপ্ট ক্লিয়ার? এবং ওই যে মনে আছে ইচ্ছা ইপসা ইস দীর্ঘ ইকার দিস, সন্ধির নিয়মে। কথা বুঝতে পারছেন? ওকে, নাসরুল্লাহ, নাসরুল্লাহ আবিদ ফরাজি বলছে স্যার জীবিতেশ হচ্ছে জীবিত যোগ শেষ, এটা হচ্ছে জীবিতেশ। এটাও সত্য, জীবিত থেকে শেষ, এটাই হচ্ছে জীবিতেশ, মানে হচ্ছে স্বামী আর কি। যাক, ভেরি গুড। পরজীবিতাকে বিশেষ্য করতে গেলে তো পরজীবিতা হয়, তাহলে নিয়ম অনুযায়ী পরজীবিতা নয় কেন? আফসার এটা কমেন্ট করছে, ওয়েট এক মিনিট।
পরজীবী, অভিধানে তো পরজীবিতা শব্দটা পেলাম না ভাই, অভিধানে তো পরজীবিতা শব্দটা পেলাম না। মানে এটা আপনি মানে কোথায় পেয়েছেন? পরজীবিতা শব্দটা হচ্ছে রস্বীকার আছে, মানে এটা কোথায় আছে? পরজীবিতা শব্দটা যে দীর্ঘিকার দিয়ে হয়, এটা কোথায় আছে? আই ডোন্ট নো অ্যাকচুয়ালি। আমি ওকে, আফসার ভাই যেটা কমেন্ট করেছেন, আমি অভিধান একটু চেক করলাম, অভিধান চেক করে পেলাম না। আই ডোন্ট নো পরজীবিতা বানানটা আপনি কোথায় পেয়েছেন। আচ্ছা, আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন। আচ্ছা ওকে ফাইন, ঠিক আছে। তাহলে আমরা যেটা বলছিলাম যে জিবি ভার্সেস জিবি, কোথায় কোন জিবি বসে, আশা করি এই পর্যন্ত আপনারা ক্লিয়ার। আশা করি কোথায় কোন জিবি বসে এই পর্যন্ত আপনারা ক্লিয়ার। তাহলে এবার চলেন আমরা 6 নম্বর পয়েন্টে চলে যাই। আসেন 6 নম্বর পয়েন্টে চলে যাই। 6 নম্বর নিয়মটা কি? 6 নম্বর নিয়মটা হচ্ছে কারি ভার্সেস কারি, কারি ভার্সেস কারি, কারি ভার্সেস কারি। ওকে, একটা কারি হচ্ছে দীর্ঘিকার, একটা কারি হচ্ছে রস্বীকার। কোন কারিতে কোন কারি বসে, মানে কখনো দেখবেন আফসার বলছে পরজীবিতা হবে, লজিক্যালি তো পরজীবিতাই হওয়ার কথা। আফসার বলছে লজিক্যালি তো মানে পরজীবিতা হবে, উত্তর হচ্ছে মানে লজিক্যালি তো পরজীবিতাই হওয়ার কথা। আপনি পরজীবিতা দীর্ঘিকার দিয়ে কোথায় পেয়েছেন? আই ডোন্ট নো অ্যাকচুয়ালি। কথা বুঝতে পারছেন? অভিধানে তো পরজীবিতা শব্দটা পেলাম না, আমি তো মাত্র চেক করলাম। আচ্ছা ওকে ফাইন। এরপর স্যার 2-3টা টপিক পড়ানোর পরে ক্লাসে এক্সট্রা ডাউট সলভিং টাইম থাকলে ভালো হয়। ডাউট থাকে অনেক, ঠিক আছে। তাহলে নেক্সট ক্লাসে মানে বাংলা বানান অধ্যায় আমরা শেষ করি, শেষ করে তারপর হচ্ছে একদম লেকচার 1 থেকে 2 দিন গ্যাপ দিব। মানে আমি হয়তো রংপুর যাব, রংপুরের মধ্যে আপনারা মানে রংপুর থেকে এই 3 দিনের মধ্যে আপনারা সব শেষ করে নেবেন। এরপর হচ্ছে আপনাদের যে ক্লাসটা নিব পরে রংপুর থেকে আসার পরে, সেটা হচ্ছে ডাউট সলভিং ক্লাস। মানে আপনাদের যার যত ডাউট আছে আপনারা আমাকে কোশ্চেন করলে আমি ডাউট গুলো সলভ করে দিব, ঠিক আছে? ওকে ঠিক আছে, ওকে ফাইন। তাহলে এবার দেখেন কারি ভার্সেস কারির ব্যাপারটা কি, কখন কোথায় কোন কারি বসবে। আসেন দেখেন মাঝে মাঝে আমরা দেখতে পাই যে কখনো কখনো কারি বানানে রস্বীকার, কখনো কখনো কারি বানানে দীর্ঘিকার। তো এইটা আমরা আসলে কিভাবে ক্লিয়ার করব, কিভাবে মনে রাখবো যে কখন কোন কারিতে কি বসে। তো দেখেন ব্যাপারটা কিভাবে করব। সিম্পল হিসাব, যখন মনে রাখবেন যে এই কারি মানে দীর্ঘিকার যেটা, সেটা হচ্ছে মনে রাখবেন কোনো প্রাণীবাচক শব্দের ক্ষেত্রে বসবে। কোন ক্ষেত্রে ভাই? কোনো প্রাণীবাচক শব্দের ক্ষেত্রে বসবে হচ্ছে এই কারি। আর এই যে এই কারিটা, এটা হচ্ছে অপ্রাণীবাচক শব্দের ক্ষেত্রে বসবে। কোন ক্ষেত্রে বসবে বলেন? অপ্রাণীবাচক শব্দের ক্ষেত্রে বসবে হচ্ছে এই কারি। যেমন দেখেন, যেমন প্রাণীবাচকের ক্ষেত্রে বসবে, যেমন আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই। যেমন আমি যদি বলি, দেখেন আমি যদি বলি আবেদনকারী, তাহলে খেয়াল করেন আবেদনকারী, তো আবেদন তো আর কোনো বস্তু করবে না, নিশ্চয়ই কোনো ব্যক্তি করবে, তাই না? আবেদনকারী তার মানে প্রাণীবাচক। যদি বলি উপকারী, ঠিক না? তো উপকারী, দেখেন উপকারী এটা কোনো ব্যক্তি হতে পারে, বা গরু আমাদের উপকারী প্রাণী, এভাবে বলতে পারি। তাহলে উপকারী প্রাণীবাচক, ঠিক আছে। তাহলে উপকারী, আবেদনকারী, ক্ষতিকারী, ঠিক আছে, ক্ষতিকারী, বিনিয়োগকারী, ঠিক আছে, বিনিয়োগকারী। তো মোট কথা হচ্ছে বিনিয়োগকারী, মানে মোট কথা হচ্ছে আমরা যখন কারি বানানটা বলবো, তো কারি বানানটা হচ্ছে আমরা দীর্ঘিকার দিয়ে দিব। কারি বানানটা যখন আমরা বলবো তখন কারি বানানটা আমরা হচ্ছে দীর্ঘিকার দিয়ে দিব যদি সেটা অপ্রাণীবাচক হয়, যদি সেটা প্রাণীবাচক হয়। কিন্তু যদি অপ্রাণীবাচক যদি হয়, অপ্রাণীবাচক যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, যেমন দেখেন সরকারি, যেমন দেখেন সরকারি অপ্রাণীবাচক শব্দ। তারপর হচ্ছে মনে করেন তরকারি, সরকারি, তরকারি, দরকারি, ঠিক আছে, সরকারি, তরকারি, দরকারি, এগুলা কি কোনো প্রাণীবাচক বুঝায় না? সে এগুলাতে কি হবে? এগুলোতে হবে রস্বীকার, এগুলোতে হবে রস্বীকার। কথা বুঝতে পারছেন? সরকারি, তরকারি, বুঝতে পারছেন? এগুলো হচ্ছে রস্বীকার হবে। নিশান মিয়া বলছে স্যার তাহলে টিফিন কারি বক্স এটা কি হবে? টিফিন কারি। আচ্ছা আপনি বলেন, টিফিন কারি কি কোনো ব্যক্তি? ডেফিনেটলি না, তার মানে রস্বীকার। আচ্ছা আচ্ছা, দিলরুবা সরকার বলছে এক্সাম নিলে ভালো হবে। হ্যাঁ সেটা তো নিবই কিছুদিন, মানে সেই এক্সাম তো নিবই আমি, বাট সেটা নট নাও, এখন না, কিছুদিন পরে। মমতাজ বলছে ভাইয়া প্রাণী বানানটা কি প্রাণী দীর্ঘিকার নাকি প্রাণী রস্বীকার? উত্তর হচ্ছে ভাইয়া প্রাণী বানানটা আপনি দুভাবেই লিখতে পারেন, কিন্তু প্রাণী বানানটা হচ্ছে রস্বীকার দিয়ে লেখা শ্রেয়, উত্তম। কথা বুঝতে পারছেন? হ্যাঁ পাইকারি এটাও হয়, গুড। যে সরকারি, তরকারি, তারপর হচ্ছে দরকারি, পাইকারি, ঠিক আছে, পাইকারি দামে আমরা বলি না পাইকারি, তো পাইকারি এটাও আমরা রস্বীকার দিয়ে লিখতে পারি। এক মিনিট, এক মিনিট দাঁড়ান, পাইকারি বানানটা কি আমি লিখছি নাকি বই, আমার মনে নাই। যদি না লিখে থাকি তাহলে লিখে রাখবো, দাঁড়ান। ও না, লিখছি আমি। সরকারি, তরকারি, দরকারি, পাইকারি লিখছি আমি। আমি একটু ওরিড ছিলাম যে লিখছি কিনা, আমি একটু চেক করে নিলাম। 12 নম্বর নিয়ম, সেটা হচ্ছে এখানে লেখা আছে পারি বানানটা হচ্ছে মানে কারি বানানটা হচ্ছে, সরি পাইকারি বানানটা হচ্ছে রস্বীকার দিয়ে হবে, ঠিক আছে, লেখা আছে, কোনো সমস্যা নাই। আচ্ছা এরপর দেখেন, এরপর আমরা আবার পরবর্তী নিয়মে চলে যাই। আমরা চলে যাব পরবর্তী নিয়মে, আসেন। তাহলে এটা গেল হচ্ছে আমাদের 6 নম্বর নিয়ম। এরপর আমরা 7 নম্বর নিয়মে চলে যাব, আসেন। আচ্ছা এরপর আসেন আমরা আমরা স্যার
স্যার কোনটা বইয়ের কত নম্বর রুলস সেটা বললে সুবিধা হয়। কোনটা বইয়ের কত নম্বর রুলস সেটা কি আমি কি এখন বই দেখে পড়াচ্ছি? আমি পড়াচ্ছি আমার মাথার থেকে। আমি বইয়ের কত নম্বর রুলস এটা কেমনে মনে রাখবো? বইয়ের কত নম্বর রুলস এটা তাহলে ক্লাসের পরে আমি বুঝাই দিব না, তখন ওগুলো মার্ক করে রাখেন। আর যেগুলো 3 স্টার আছে 3 স্টার গুলো দেখলেই তো হয়, তাহলেই তো বুঝেন কোনটা বইয়ের কত নম্বর রুলস, একটু দেখলেই তো বুঝেন। আচ্ছা এটা গেল 6, এবার আসেন 7 নম্বর রুলস। 7 নম্বর রুলসটা কি আমরা একটু দেখে আসেন। 7 নম্বর রুলসটা হচ্ছে 7 নম্বর রুলসটা হচ্ছে 7 নম্বর রুলসটাকে আমরা একটু দেখি। 7 নম্বর রুলসটা হচ্ছে ডু ভার্সেস ডু। এটা খুব ইম্পর্টেন্ট নিয়ম। ডু ভার্সেস ডু এটা খুবই ইম্পর্টেন্ট নিয়ম। ডু ভার্সেস ডু এটা খুবই ইম্পর্টেন্ট নিয়ম। এখন ডু ভার্সেস ডু এর ব্যাপারটাকে আমি একটু বলি। ব্যাপারটা হচ্ছে দূরের কিছু বোঝাতে, দূরের কিছু বোঝাতে, দূরের কিছু বোঝাতে, দূরের কিছু বোঝাতে বুঝাতে দয় দীর্ঘকার ব্যবহৃত হয়, দয় দীর্ঘকার ব্যবহৃত হয়, ব্যবহৃত হয়। অন্যথায় দয় দীর্ঘকার ব্যবহৃত হয়, অন্যথায় দয় রস্যকার বসে, অন্যথায় দয় রস্যকার বসে। দূরের কিছু বোঝাতে দয় দীর্ঘকার ব্যবহৃত হয়, অন্যথায় দয় রস্যকার বসে। কথা বুঝতে পারছেন? আচ্ছা দূরের কিছু বোঝাতে, স্যার আপনি কি আইফোন ইউজ করতেছেন এখন? আবু বকর সিদ্দিক জিজ্ঞেস করছে। মানে এটা কিসের জন্য, ক্লাসের জন্য নাকি মানে ভিডিও দেখার জন্য নাকি কিসের জন্য আপনি জিজ্ঞেস করছেন আমি জানি না। আমি এখন হচ্ছে ডিজিটাল ক্যামেরায় ক্লাস নিচ্ছি, মানে হচ্ছে ডিএসএলআর এর ক্লাস নিচ্ছি, ডিএসএলআর থেকে ল্যাপটপ অপারেট করে সেখান থেকে ক্লাস নিচ্ছি। আর দুইটা ফোনে হচ্ছে মানে দুইটা গ্রুপে হচ্ছে ক্লাস স্ট্রিম করতেছি, সেই স্ট্রিমটা দেখতেছি, মানে কোন গ্রুপে কে কমেন্ট করতেছে দুইটা একসাথে দেখতেছি। বুঝতে পারছেন? ওকে ফাইন। দেখেন দূরের কিছু বোঝাতে দয় দীর্ঘকার ব্যবহৃত হয়, অন্যথায় দয় রস্যকার বসে। দূরের কিছু বোঝাতে দয় দীর্ঘকার ব্যবহৃত হয়, সেক্ষেত্রে হচ্ছে দয় রস্যকার বসে। আচ্ছা এরপরে কি বলছে দেখেন, আমরা যদি বলি এখানে একটা প্যাচ আছে, প্যাচটাকে একটু দেখেন, এখানে একটা প্যাচ আছে, প্যাচটাকে একটু দেখেন। দূরের কিছু বোঝাতে দয় রস্যকার, দয় দীর্ঘকার ব্যবহৃত হয়, অন্যথায় দয় রস্যকার বসে। যেমন দেখেন আমি দূরের কিছু উদাহরণগুলো আগে দিই, দূরের উদাহরণগুলো আগে দিই। যেমন দেখেন আমি যদি বলি দূর, এই যে আগে দূর দীর্ঘকার, অথবা যদি বলি যে যদি বলি দূরাকাঙ্ক্ষা, ঠিক আছে, সরি যদি বলি দূরদর্শী, যদি বলি দূরদর্শী, তাহলে দূরদর্শী মানে কি? দূরের জিনিস মানে দেখতে পারে এরকম, ঠিক আছে, বা দূরের জিনিস চিন্তা করতে পারে এরকম, দূরের জিনিস ভাবে এরকম, দূরদর্শী, ঠিক আছে। অথবা যদি বলি দূরবীক্ষণ যন্ত্র, তাহলে এবার খেয়াল করেন দূরবীক্ষণ, তাহলে এটা কি? এটাও দীর্ঘকার দিয়ে। যদি বলি দূরালাপনী যন্ত্র, তাহলে দূরালাপনী, দূরালাপনী সবই কিন্তু দেখেন দীর্ঘকার দিয়ে হচ্ছে। দূর, দূরদর্শী, দূরবীক্ষণ, দূরালাপনী, ঠিক আছে। তবে যদি বলি দূরান্ত, অনেক সময় আমরা বলি না দূর দূরান্তে কোনো গাছপালা নেই, তার মানে এই দূরান্ত দ্বারা কি বোঝায়? দূরান্ত দ্বারা বোঝায় হচ্ছে দূরের অন্ত। খুব ভালো করে খেয়াল করতে হবে এই দূরান্ত দ্বারা কি বোঝাচ্ছে। দূরান্ত দ্বারা বোঝাচ্ছে হচ্ছে দূরের অন্ত, দূরান্ত। কিন্তু যখনই বলবো দুরন্ত, যখনই বলবো দুরন্ত তখন কিন্তু দয় রস্যকার হয়ে যাবে। যখনই বলবো দুরন্ত তখন হয়ে যাবে দয় রস্যকার। কেন? কারণ দুরন্ত দ্বারা বোঝাচ্ছে দুরন্ত হচ্ছে চটপটে। যেমন আমরা অনেক সময় বলি না যে নজরুল অনেক দুরন্ত ছিলেন, ছোটবেলায় অনেক দুরন্ত ছিলেন, মানে কি? চটপটে ছিলেন। তো দুরন্ত মানে হচ্ছে চটপটে, এই জন্য রস্যকার। কিন্তু দুরান্ত হচ্ছে দূরের জিনিস বোঝায়, এই জন্য দীর্ঘকার। কনসেপ্টটা কি ক্লিয়ার? ওকে ফাইন। দূরবর্তী, দূরবর্তী, হ্যাঁ দূরবর্তী সেটাও দীর্ঘকার হবে, ঠিক আছে। দূরবর্তী সেটাও দীর্ঘকার হবে। যেমন দেখেন দূর, দূরবর্তী, ঠিক আছে, দূর, দূরবর্তী, দূরদর্শী, দূরবীক্ষণ, দূরালাপনী, দূরান্ত। আবার দেখেন যদি বলি আমি হচ্ছে দূরান্ত, তারপর হচ্ছে দূরদৃষ্টি। যদি বলি দূরদৃষ্টি, তাহলে এবার খেয়াল করেন দূরদৃষ্টির যে ব্যাপারটা, দূরদৃষ্টি, তো এখানেও কিন্তু দূরদৃষ্টি বানানটা হচ্ছে দীর্ঘকার দিয়ে হবে। কিন্তু যখন বলবো দূরদৃষ্ট, ভাই খেয়াল করেন, যখন বলবো দূরদৃষ্ট তখন কিন্তু হবে কি? তখন হবে হচ্ছে রস্যিকার, মানে দূরদৃষ্ট হচ্ছে দয় রস্যকার দিয়ে হবে। কেন দূরদৃষ্ট দয় রস্যকার দিয়ে কেন হবে? কারণ দূরদৃষ্টি দ্বারা বোঝায় হচ্ছে দূরের কিছু, দূরদৃষ্টি দ্বারা বোঝায় দূরের কিছু, মানে দূরের কিছু দেখা। কিন্তু দূরদৃষ্ট দ্বারা বোঝায় মন্দ কপাল, কপাল খারাপ। বুঝতে পারছেন? তো এটা হচ্ছে রস্যকার দিয়ে হবে। কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে রস্যকার দিয়ে হবে। দূরীকরণ, এক্স্যাক্টলি দূরীকরণ দীর্ঘকার দিয়ে হবে। হ্যাঁ দুর্নীতি, তাহলে এবার চিন্তা করেন তো দুর্নীতি বানানটা কি হবে? দুর্নীতি বানান অবশ্যই দয় রস্যকার দিয়ে হবে, দুর্নীতি, ঠিক আছে। তাহলে দুর্নীতি, যদি বলি আমি দুর্নীতি, তারপর হচ্ছে মনে করেন দুরবস্থা। আপনি বলেন দুরবস্থা মানে কি দূরের অবস্থা? বলেন তো দুরবস্থা মানে কি দূরের অবস্থা নাকি খারাপ অবস্থা, মন্দ অবস্থা? অবশ্যই দুরবস্থা মানে খারাপ অবস্থা, মন্দ অবস্থা। অথবা দেখেন দুর্ঘটনা, আমি বাংলাদেশের ম্যাক্সিমাম ফ্লাইট ওই ইয়াতে ওই যে কি বলে
ওভার বিস গুলোর সামনে যখন লেখা দেখি যে দুর্ঘটনা এড়াতে ফ্রুট ওভার বিস ব্যবহার করুন, মানে ফুট ওভার বিস ব্যবহার করুন, তো এখানে মনে করেন এই দুর্ঘটনা মানে তারা দুর্ঘটনা ঘটায় রাখছে। দুর্ঘটনা মানে ম্যাক্সিমাম জায়গায় রস্যকারের জায়গায় দীর্ঘকার দিয়ে লেখা দেখলাম। কিন্তু একটু চিন্তা করেন, দুর্ঘটনা মানে কি দূরের ঘটনা নাকি অনাকাঙ্ক্ষিত বা অপ্রত্যাশিত ঘটনা? দুর্ঘটনা মানে হচ্ছে অপ্রত্যাশিত ঘটনা, তার মানে কি দূরের কিছু না। সো 100% অবশ্যই রস্যকার হবে, কিন্তু ব্যাপারগুলো হচ্ছে দীর্ঘকার দিয়ে দেওয়া থাকে বেশ কিছু জায়গায়, সেটা কিন্তু ভুল। কথা বুঝতে পারছেন? স্যার আপনি বইয়ের সিরিয়াল অনুযায়ী পড়ান, তাহলে আমাদের পরে প্র্যাকটিস করতে সুবিধা হবে। উত্তর হচ্ছে ভাই পারবো না এটা, কারণ আমি বইয়ের সিরিয়াল অনুযায়ী যদি পড়াইতে হয় তাহলে হচ্ছে আমার দেখে 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 মানে পড়াইতে হবে বই থেকে। আমি এখন দেখে দেখে পড়াচ্ছি না, আমি এখন আমার মাথা থেকে পড়াচ্ছি। তো যেটা আমি মাথা থেকে পড়াবো বুঝতে হবে এটা বেশি ইম্পর্টেন্ট, কারণ এটা আমি মাথায় রাখছি। আর যেগুলো আমার দেখে পড়াতে হবে তার মানে কি ওই জিনিসটা কম প্র্যাকটিস করা হয়েছে, তার মানে ওই জিনিসটা কম ইম্পর্টেন্ট। এগুলা কিছু বিষয় আশয় আছে ভাই, এটা তো বুঝতে হবে। ঠিক আছে, আজকের ক্লাসটা আমি আপনাদেরকে কেন লিখছি পর্ব 1 বাংলা বানান পর্ব 1 কেন লিখছি, কারণ বাংলা বানান পর্ব 1 লিখছি এই কারণে, কারণ হচ্ছে আজকে আমরা হচ্ছে যে পয়েন্টগুলো আমার মাথায় আছে আমি সেখান থেকে দেখাচ্ছি। কালকে দেখাবো হচ্ছে মনে করেন দেখবেন যে স্লাইড থেকে দেখাচ্ছি, স্লাইডের মধ্যে আপনাদের বানানগুলো আগের থেকে লেখা আছে, পরে ওটা আমি একটা একটা করে বুঝাই দিচ্ছি। তার মানে কি ওটা হচ্ছে প্র্যাকটিস কম করা হয়, মানে ওটা খুব বেশি ইম্পর্টেন্ট না। কথা বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, দুর্ঘটনা বানান তো আমার কিবোর্ডেও এটা আসে, শাহরিয়ার সৈকত বলছে। এটা কোনো কথা? কিবোর্ডের বানান কি আসে সেটা নিয়ে আপনি বাংলা বানান শিখতেছেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওকে ওকে, দেখেন এরপরে কি বলছে, এরপরে দেখেন আমরা বলতেছি হচ্ছে দয় রস্যু ভার্সেস দয় দীর্ঘ, এই ব্যাপারটা আমরা ক্লিয়ার করেছি আশা করি। তবে এখানে একটা ব্যাপার আছে, এখানে কিন্তু কয়েকটা বানান আছে এগুলো ব্যতিক্রম। কথা বুঝতে পারছেন? কয়েকটা বানান আছে। আহ এরপর দেখেন কমেন্টে, মানে সরি কয়েকটা বানান আছে এগুলো একটু ব্যতিক্রম। ব্যতিক্রম বানানগুলো একটু খেয়াল করি, মানে একটু খেয়াল করেন। সেটা হচ্ছে ব্যতিক্রম। ব্যতিক্রম বানানগুলো কি কি আছে? ব্যতিক্রম বানান আছে দূষণ, দূষণীয়, দূষিত, দূষক। খেয়াল করেন, দূষণ, দূষণীয়, দূষিত, দূষক, দূষণ, দূষণীয়, দূষিত, দূষক, দূষণ, দূষণীয়, দূষিত, দূষক। ঠিক আছে, দূষণ, দূষণীয়, দূষিত, দূষক এখানে চারটা আছে। যেটা দূরের কিছু বোঝায় না তারপরও দীর্ঘকার হয়েছে, সো এটা ব্যতিক্রম। আর আরেকটা আছে হচ্ছে দুর্বা, আরেকটা আছে দুর্বা। দুর্বা মানে হচ্ছে ওই যে দুর্বা ঘাস, যেটা দুর্বা ঘাস, যেটা তো দুর্বা ঘাস বানানটাও কিন্তু দীর্ঘকার দিয়ে হবে। তবে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে দূরবীন যে বানানটা আছে, দূরবীন, এটা কিন্তু 100% দূরবীন এভাবে হবে, 100% কনফার্ম। দূরবীন বানানটা দয় রস্যকার র, বয় রস্যকার ন। বাংলাদেশের ম্যাক্সিমাম ফেসবুকের বড় বড় গ্রুপগুলোতে আমি দেখছি, ইভেন অনেক বড় বড় রাইটারের বইতে আমি দেখছি এভাবে লেখা আছে যে দূরবীনদের দূরের কিছু বোঝায়, এই জন্য 100% দীর্ঘকার হবে। এটা 100% ভুল, কনফিডেন্সের সাথে তারা ভুল পড়াচ্ছে। আমি বড় বড় ফেসবুক গ্রুপেও দেখছি দূরবীন বানানটা দীর্ঘকার দিয়ে লিখে পড়াচ্ছে এবং বলতেছে এরকম যে দূরের কিছু বোঝাতে দীর্ঘকার বসে, দূরবীন দিয়ে দূরের জিনিস দেখা হয় এই জন্য দীর্ঘকার বসে। ওরে ভাই, দূরবীন দিয়ে দূরের জিনিস দেখা হয় এটা ঠিক আছে, বাট এটা মাথায় রাখতে হবে তো যে দূরবীন শব্দটা ফার্সি শব্দ। সো বিদেশি ভাষার শব্দ তো আপনি ভাই দয় রস্যকার দয় দীর্ঘকারের নিয়ম খাটাতে পারবেন না। বিদেশি ভাষার শব্দে এক কথায় সবসময় রস্যিকার, রস্যকার এবং দন্তন্য বসে। সো 100% এটা রস্যকার বসবে এবং রস্যিকার বসবে। কথা বুঝতে পারছেন? আশা করি ক্লিয়ার। আচ্ছা, এ পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত কি সবাই বুঝছেন? এই পর্যন্ত কি সবাই বুঝছেন? আমাকে একটু জানান এটা আগে, এটা কি বুঝছেন কিনা? হ্যালো, আসসালামু আলাইকুম। জি বলেন। হ্যাঁ জি, আপনি এই নাম্বার হচ্ছে সেন্ড মানি করে যে নাম্বার থেকে টাকা পাঠাবেন সেই নাম্বারটা উল্লেখ করে আমার ফেসবুক আইডিতে নক দিবেন, তাহলেই হবে। আর আমি এখন ক্লাস নিচ্ছি আপু, এই জন্য বেশিক্ষণ কথা বলতে পারলাম না। সেন্ড মানি করে আমাকে আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার পাঠিয়ে রাখেন, তাহলে আমি কালকে পাঠিয়ে দিব। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা, আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে দেখেন দয় রস্যকার ভার্সেস দয় দীর্ঘকার। আচ্ছা, দয় রস্যকার ভার্সেস দয় দীর্ঘকার এটা আশা করি ক্লিয়ার। পরের পয়েন্টে যাচ্ছি আমি। দয় রস্যকার ভার্সেস দয় দীর্ঘকার আশা করি পরের পয়েন্টে, এই পর্যন্ত ক্লিয়ার। আশা করি পরের পয়েন্টে যাবো এখন আমি। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার, আসেন পরের পয়েন্টে যাই। ওকে, তাহলে এতক্ষণ দেখলাম আমরা
এতক্ষণ কত নম্বর রুলস দেখলাম আমরা? এতক্ষণ দেখলাম আমরা 7 নম্বর রুলস। এবার আসেন 8 নম্বর রুলস। 8 নম্বর রুলসটা কি? 8 নম্বর রুলস এটা ভেরি 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 ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট বানান। এখন যেটা দেখাবো আসেন সেটা কি, সেটা হচ্ছে আগে আপনাদেরকে আমি কিছু বানান দেখাই। আমাকে বলেন তো বানানটা দেখেন, দরিদ্র এটা একটা বানান, অথবা আমি যদি বলি দরিদ্র, অথবা যদি বলি দারিদ্র, অথবা যদি বলি দারিদ্র, অথবা যদি বলি দরিদ্রতা, দরিদ্রতা, অথবা যদি বলি দরিদ্রতা, দরিদ্রতা, অথবা যদি বলি দারিদ্রতা, অথবা বলি দারিদ্রতা, অথবা যদি বলি দারিদ্রতা। এবার আপনি বলেন এখানে 8টা বানান আছে, এই 8টা বানানের মধ্যে 3টা রাইট, বাকি 5টা ভুল। এখন কোনটা রাইট কোনটা ভুল এটা একটু বুঝতে হবে, ব্যাপারটা ভালো করে বুঝেন। দরিদ্র, দরিদ্র, প্রথম দরিদ্র বানানে কিচ্ছু নাই, দ্বিতীয় দরিদ্র বানানে একটা জফলা আছে, তৃতীয় দরিদ্র বানানে একটা আকার আছে, জফলাটা নাই, চতুর্থ দরিদ্র বানানে আকারও আছে জফলাও আছে, পঞ্চম দরিদ্রতা বানানে মানে আগের 4টা বানানি খালি লাস্টে ত যুক্ত মানে তয়কারটা যুক্ত হয়েছে। এখন এটার মধ্যে কোনটা আসলে রাইট কোনটা আসলে রং এটা কেমনে বুঝবেন? ওকে, এই ক্ষেত্রে আপনাকে একটা আমি রুলসটা বুঝাই। রুলসটা হচ্ছে মনে রাখবেন কোন একটা অ্যাডজেক্টিভ ফরম্যাটকে, এটা কিন্তু এই এখন যে রুলসটা পড়াচ্ছি এটা কিন্তু আপনাদের দুই জায়গায় কাজে লাগবে, বাংলা বানানের ক্ষেত্রেও কাজে লাগবে এবং এই রুলসটা কিন্তু আপনাদের পদ প্রকরণের ক্ষেত্রেও কাজে লাগবে। পদ প্রকরণে, পদ প্রকরণে কোথায় কাজে লাগবে ভাই? ওই যে মাঝে মাঝে পরীক্ষা আসে না যে অ্যাডজেক্টিভ মানে একটা বিশেষণ দিয়ে পরে বলে এই বিশেষণের বিশেষ স্বরূপ কোনটা, বা একটা বিশেষ্য দিয়ে এটার বিশেষণ রূপ কোনটা, ওইটা বের করার জন্য কিন্তু রুলসটা কাজে লাগবে। খুব ইম্পর্টেন্ট, ভালো করে খেয়াল করেন। ব্যাপারটা হচ্ছে এটা কিভাবে মনে রাখবেন, ব্যাপারটা হচ্ছে এরকম যে কোন একটা অ্যাডজেক্টিভ ফরম্যাটকে, কোন একটা অ্যাডজেক্টিভ ফরম্যাটকে আপনি যদি নাউন করতে চান, অ্যাডজেক্টিভ ফরম্যাটকে আপনি যদি নাউন করতে চান তাহলে দুইটা পপুলার ওয়ে আছে। টেকনিক নাম্বার 1 সেটা হচ্ছে যদি অ্যাডজেক্টিভটার সাথে আপনি তা যোগ করে দেন, দ্যাটস ইট, সেটা নাউন হয়ে যাবে, শেষ কাহিনী খালাস। অ্যাডজেক্টিভের সাথে তা যোগ করে দেন, শেষ নাউন। আরেকটা পপুলার ওয়ে আছে সেটা হচ্ছে যদি অ্যাডজেক্টিভটার সাথে আপনি জফলা যোগ করেন। তবে এখানে আবার কথা আছে, অ্যাডজেক্টিভটার সাথে আপনি যদি জফলা যোগ করেন, এটা একটু বাংলায় লিখে দিই তাহলে আবার ইংরেজিতে যে মনে করবে, জফলা, জফলা যোগ করেন যদি, অর্থাৎ এরকম, তাহলে সেটাও কি হয়ে যাবে, নাউন হয়ে যাবে। তবে এই ক্ষেত্রে এখানে একটা কথা আছে, যদি জফলা যোগ করে আপনি সেটাকে নাউন করেন তবে সেই ক্ষেত্রে এই আদিস্বর মানে নাউন যে ওয়ার্ডটা লিখবেন, আপনি নাউন যে ওয়ার্ডটা লিখবেন এই নাউনের আদিস্বর বৃদ্ধি পাবে, এই নাউনের আদিস্বর বৃদ্ধি পাবে। কথা কি বুঝতে পারছেন? এই নাউনের আদিস্বর বৃদ্ধি পাবে, এটা হচ্ছে এটার শর্ত। মানে জফলা যুক্ত করে যদি আপনি নাউন করেন তাহলে সেক্ষেত্রে আদিস্বর বৃদ্ধি পাবে। এখন এই ক্ষেত্রে আপনার মনে আরেকটা প্রশ্ন আসবে, ভাই এই আদিস্বর বৃদ্ধির নিয়মটা আবার কি? আদিস্বর বৃদ্ধির নিয়মটা তো বুঝি না, তাহলে এবার আসেন আদিস্বর বৃদ্ধির নিয়মটা আগে এটার সাথে বুঝে আসি, রিলেটেড, একটার সাথে একটা রিলেটেড। আসেন আদিস্বর বৃদ্ধির নিয়ম এটাকে বুঝে আসি যে আদিস্বর বৃদ্ধি, আদিস্বর বৃদ্ধির নিয়ম, আদিস্বর বৃদ্ধির নিয়ম। আচ্ছা, আদিস্বর বৃদ্ধির নিয়মটা কি দেখেন, আদিস্বর বৃদ্ধির নিয়মটা হচ্ছে বেশ কিছু প্রত্যয় আছে, এগুলো যোগ হলে আদিস্বর বৃদ্ধি পায়। বেশ কিছু প্রত্যয় আছে, যেমন স্বরেয় যোগ হলে আদিস্বর বৃদ্ধি পায়, আয়ন যোগ হলে আদিস্বর বৃদ্ধি পায়, ইক যোগ হলে আদিস্বর বৃদ্ধি পায়, ইক যোগ হলে আদিস্বর বৃদ্ধি পায়। ঠিক আছে, তারপর হচ্ছে মনে করেন এই যে জফলা যোগ হলে, জফলা যোগ হলে আদিস্বর বৃদ্ধি পায়, জফলা, জফলা যোগ হলে, জফলা যোগ হলে আদিস্বর বৃদ্ধি পায়। এগুলো যদি শব্দের শেষে যোগ হয় তাহলে হচ্ছে কি হয়, আদিস্বর বৃদ্ধি পায়। যেমন দেখেন, যেমন আমি কিছু ওয়ার্ড বলি, ও আদিস্বর বৃদ্ধির আগে নিয়মটা বলি একটু। নিয়ম হচ্ছে মনে করেন কোন শব্দের শুরুতে যদি অ থাকে এবং মানে তাহলে সেই ক্ষেত্রে যদি অ বা আ থাকে, অ্যাকচুয়ালি আ তো এমনিতে আদিস্বর, অ থাকে তাহলে সেটা হয়ে যে আদিস্বর বৃদ্ধি হলে আ হয়ে যাবে। যদি রস্বই বা দীর্ঘই থাকে, রস্বই বা দীর্ঘই থাকে তাহলে সেটার আদিস্বর বৃদ্ধি হয়ে এটা হয়ে যাবে হচ্ছে ঐকার, সেটা হয়ে যাবে হচ্ছে ঐকার। যদি যদি রস্বও বা দীর্ঘও থাকে তাহলে এটার আদিস্বরটা বৃদ্ধি হয়ে হয়ে যাবে হচ্ছে ঔকার। যদি রস্ব বা দীর্ঘও থাকে এটা হয়ে যাবে হচ্ছে ঔকার। যদি রি থাকে, যদি রি থাকে এটা হয়ে যাবে হচ্ছে মানে আর, এটা হয়ে যাবে উচ্চারণটা হয়ে যাবে আর, এরকম হয়ে যাবে। এই হচ্ছে আদিস্বর বৃদ্ধির নিয়ম। এবার চলেন আমরা বেশ কিছু উদাহরণ একটু এক্সাম্পল হিসেবে কিছু প্র্যাকটিস করে আসি। যেমন যেমন দেখেন আমি যদি বলি দিন, একটু দেখেন দিন, এখন দিন শব্দটার শেষে আমি যদি লাগাই মানে ইক প্রত্যয় যুক্ত করি, দিনের পরে আমি যদি ইক প্রত্যয় যুক্ত করি তাহলে এবার দেখেন তো দিনের সাথে আমি যদি ইক প্রত্যয় যুক্ত করি তাহলে ওয়ার্ডটা কি দিনিক, নাকি এই যে রস্বীকার থাকলে আদিস্বর বৃদ্ধি পেলে এই যে দেখেন ইক প্রত্যয় যুক্ত হলে কি হবে, আদিস্বর বৃদ্ধি হবে। তার মানে মানে রস্বীকার থেকে যাবে ওই হয়ে যাবে, তার মানে ওয়ার্ডটা হয়ে যাবে কি, ওয়ার্ডটা হয়ে যাবে দৈনিক।
তাহলে দিন যৌগিক দৈনিক, কথা বুঝতে পারছেন? অথবা দেখেন আমি যদি বলি ইতিহাস, খেয়াল করেন আমি যদি বলি ইতিহাস, তাহলে যে ইতিহাস যোগ ইক, এখন ইতিহাসের সাথে আমি ইক যুক্ত করছি, তাহলে রস্বই যুক্ত যে শব্দটা ছিল মানে ইক প্রত্যয় যুক্ত হওয়ার কারণে আদিস্বর বৃদ্ধি পাবে, তাহলে রস্বই ছিল এটা কি হয়ে যাবে ওই হয়ে যাবে। তাহলে ওয়ার্ডটা কি ইতিহাসিক না ঐতিহাসিক? ওয়ার্ডটা হচ্ছে ঐতিহাসিক। কনসেপ্টটা কি ক্লিয়ার? ওয়ার্ডটা হচ্ছে কি বলেন ঐতিহাসিক। তার মানে রস্বই বা দীর্ঘ যুক্ত করলে দীর্ঘ যুক্ত আছে, দীর্ঘ দিয়ে একটা দেখাই, যেমন মনে করেন আমি যদি বলি এই যে দিন বানাটা দিন, এই দিন মানে কিন্তু গরিব দুঃখী, এই দিন মানে কি গরিব দুঃখী, তাহলে এটা হচ্ছে দিন বানাটা হচ্ছে এরকম। এটার সাথে যদি আপনি জ যুক্ত করেন মানে জফলা যুক্ত করেন আর কি, এটার সাথে যদি আপনি জফলা যুক্ত করেন, তাহলে কি হয়ে যাবে দেখেন এই যে দ ন আর জফলা, আর এই যে দীর্ঘিকারটা আছে এই দীর্ঘিকারটা কি হয়ে যাবে ঐকার হয়ে যাবে। তার মানে ওয়ার্ডটা হয়ে যাবে কি? ওয়ার্ডটা হয়ে যাবে দৈন্য। ওয়ার্ডটা হয়ে যাবে কি বলেন দৈন্য। কনসেপ্টটা কি ক্লিয়ার? তাহলে দীর্ঘিকারটা কি হয়ে গেছে জফলা যুক্ত করার কারণে ওয়ার্ডটা হয়ে গেছে দৈন্য। তাহলে এবার দেখেন এই যে জফলার উদাহরণ দেখাইলাম একটা, ঠিক আছে, আরো দেখাই জফলার আরেকটা উদাহরণ দেখাই। যেমন মনে করেন আমি যদি বলি জফলার উদাহরণ আরেকটা, যেমন দেখেন সমর্থ, মূল ওয়ার্ডটা হচ্ছে সমর্থ, তাহলে সমর্থর সাথে আপনি যখন জফলা যুক্ত করবেন তখন ওয়ার্ড সমর্থ কিন্তু অ্যাডজেক্টিভ, এর সাথে যখন আপনি জফলা যুক্ত করবেন তখন এটা হয়ে যাবে কি? ওয়ার্ডটা হয়ে যাবে হচ্ছে এই যে দেখেন সমর্থ রেফ জফলা, আবার এদিক দিয়ে আকার হয়ে যাবে, অর্থাৎ শটা হয়ে যাবে সা, এই যে দেখেন অ হয়ে গেছে কি আ। কনসেপ্ট ক্লিয়ার? এরকম দেখেন। আবার যদি বলি আমি দেখেন রস্যকার দিয়ে একটা উদাহরণ দেখাই, যেমন মনে করেন আমি বললাম যুবন, তাহলে যুবন এর সাথে যদি অযুক্ত হয় তাহলে ওয়ার্ডটা কি হয়ে যাবে? রস্যকারের সাথে যদি এই যে অপ্রত্যয় যুক্ত হয় তাহলে আদিস্বর বৃদ্ধি পাবে, আদিস্বর বৃদ্ধি পেলে কি হয়ে যাবে? ও হয়ে যাবে। তার মানে যুবন যোগ অ এটা হয়ে যাবে যৌবন, এই ওয়ার্ডটা কি হয়ে যাবে? যৌবন। ঠিক আছে, তাহলে ব্যাপারটা হচ্ছে এই যে রস্যকার দীর্ঘ। যেমন দেখেন আমি যদি বলি উপন্যাস, তাহলে এবার বলেন তো উপন্যাসের সাথে যদি ইক প্রত্যয় যুক্ত হয় ওয়ার্ডটা কি হয়ে যাবে বলুন তো? উপন্যাস যোগ ইক ওয়ার্ডটা কি হয়ে যাবে? ওয়ার্ডটা হয়ে যাবে হচ্ছে ঔপন্যাসিক। ওয়ার্ডটা কি হয়ে যাবে? ওয়ার্ডটা হয়ে যাবে ঔপন্যাসিক। ঠিক আছে, উপন্যাস যোগ ইক ওয়ার্ডটা হয়ে যাবে ঔপন্যাসিক। তার মানে এই যে মানে হ্রস্ব দীর্ঘ থাকলে ও হচ্ছে, হ্রস্ব দীর্ঘ থাকলে ওই হচ্ছে, স্বর থাকলে আ হচ্ছে। এটা তো অসংখ্য উদাহরণ আছে। যেমন দেখেন সপ্তাহ যুগিক, ওয়ার্ডটা কি সাপ্তাহিক না সাপ্তাহিক? সাপ্তাহিক। বর্ষ যুগিক কি বর্ষিক না বার্ষিক? বার্ষিক। তার মানে অ বা অ থাকলে আ হচ্ছে, হ্রস্ব দীর্ঘ থাকলে ওই হচ্ছে, হ্রস্ব দীর্ঘ থাকলে ও হচ্ছে, আর রি থাকলে আর। যেমন কি? যেমন দেখেন আমি যদি বলি কৃপণ, এই কৃপণের সাথে আপনি যদি জফলা যোগ করেন তাহলে ওয়ার্ডটা কি হয়ে যাবে? কৃপণের সাথে জফলা। তার মানে ওয়ার্ডটা খেয়াল করেন ক, তারপর হচ্ছে আর বলছে আর, তো আরটা কিভাবে হবে? এই যে দেখেন আরটা হয়ে গেছে এইভাবে, মানে এই যে আকার আর রেফ আর, তারপর হচ্ছে প, তারপর হচ্ছে মূর্ধন্যের সাথে জফলা যুক্ত হয়েছে, মানে যে কৃপণ প আর ন জফলা যুক্ত হয়েছে, আর এদিক দিয়ে কয় রিকারটা হয়ে গেছে কার। কনসেপ্টটা কি ক্লিয়ার? তাহলে ব্যাপারটা হচ্ছে আদিস্বর বৃদ্ধির নিয়মটা এটাকে বুঝছেন কিনা এটা বলেন। আদিস্বর বৃদ্ধির নিয়মটা বুঝছেন কিনা এটাকে বলেন। আদিস্বর বৃদ্ধির নিয়মগুলো বুঝছেন? শুধু জ দিলেও হবে বলছিলেন আগের দিন, সহচর যোগ জ, সহচর জ। হ্যাঁ হবে তো, বলছিলাম তো, মানে জ ফলা বা জ এটাও হবে। হ্যাঁ জ ফলা বা জ, ঠিক আছে, অথবা জ এটাও হবে, কোনো সমস্যা নেই। ওকে, এই পর্যন্ত কি ক্লিয়ার? স্যার দৈনিক কি সন্ধি সাধিত নাকি প্রত্যয় সাধিত শব্দ? দৈনিক 100% প্রত্যয় সাধিত শব্দ রে ভাই। এই যে দেখেন দৈনিক হচ্ছে দিন যোগ ইক, ভাই সন্ধির মধ্যে তো ইক নাই রে ভাই, সন্ধির মধ্যে হচ্ছে আছে এক, দিন যোগ এক, তো দিন যোগ এক তো দৈনিক হয় না। মনে রাখবেন সন্ধির ব্যাপারটা কি, মনে রাখবেন এটা একটা শব্দ প্লাস এটা একটা শব্দ, বুঝছেন ভালো করে। প্রথম শব্দের শেষে এই জায়গাটাতে কি হয়েছে এবং দ্বিতীয় শব্দের শুরুতে এই জায়গাটাতে কি হয়েছে, এটা হচ্ছে সন্ধির আলোচ্য বিষয়। এইখানে ইজ নট এ ম্যাটার অফ সন্ধি এবং এইটা ইজ নট এ ম্যাটার অফ সন্ধি। এই দুই জায়গায় কি হবে এটা সন্ধির দেখার বিষয় না, এই জায়গায় এবং এই জায়গায় কি হয়েছে এটা সন্ধির দেখার বিষয়, এবং যা পরিবর্তন হবে চেঞ্জ হবে সব এই জায়গায় হবে। তাহলে এবার খেয়াল করেন দিন যৌগিক আমার এখানে আর এখানে যদি পরিবর্তন হয়, এইটা তো পরিবর্তন হওয়ার কোনো রুলস সন্ধির মধ্যে নাই। এই রস্যিকার পরিবর্তন হওয়ার রুলস তো সন্ধির মধ্যে নাই। সন্ধির মধ্যে যা পরিবর্তন হবে এইখানে হবে। আমার কথা কি বুঝতে পারছেন? সো এখানে যেহেতু রস্যিকারটা চেঞ্জ হয়েছে তার মানে এটা সন্ধির নিয়ম না, এটা অ্যাকচুয়ালি প্রত্যয়ের নিয়ম। একই কারণে ওই যে দ্বীপ যোগ আয়ন এটাও কিন্তু দ্বৈপায়ন, সন্ধির নিয়ম না, প্রত্যয়ের নিয়ম। বুঝতে পারছেন? আশা করি ক্লিয়ার। এ পর্যন্ত কি বুঝছেন না বুঝেন না এটা আগে বলেন। সবাই কি বুঝছেন? পর্যন্ত কি বুঝছেন? সবাই কি বুঝছেন? আমাকে একটু জানান, আমাকে একটু জানাইতে হবে পুরোপুরি বুঝছেন কিনা, মানে আদিস্বর বৃদ্ধির নিয়মটা বুঝছেন কিনা, তারপর আমি রুলসে যাব। আদিস্বর বৃদ্ধির নিয়মটা বুঝছেন কিনা সেটা আগে আমাকে জানান, তারপর হচ্ছে আমি রুলসে যাব। এখন পর্যন্ত আমি রুলসে যাইনি। রুলসটা হচ্ছে আমার আদিস্বর বৃদ্ধির নিয়ম, এটা হচ্ছে আমার রুলস। এবং রুলসটা হচ্ছে কি? রুলসটা হচ্ছে যদি কোনো শব্দের শেষে আমার
আদিশ্বর বৃদ্ধি পাওয়ার জন্য যে সকল প্রত্যয়গুলো যুক্ত থাকা দরকার সেই প্রত্যয়গুলো যুক্ত থাকে। যেমন এই যে আদিশ্বর বৃদ্ধির জন্য কি কি প্রত্যয় যুক্ত থাকা দরকার? এই যে অপ্রত্যয় অথবা আয়ন প্রত্যয় অথবা ইক প্রত্যয় অথবা জফলা অথবা শুধু জ, যদি এগুলো যুক্ত থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে? আদিশ্বর বৃদ্ধি পাবে। এবং আদিশ্বর বৃদ্ধি পেয়ে কি হবে? আদিশ্বর বৃদ্ধি পেয়ে স্বরেটা হয়ে যাবে স্বরে আ, হ্রস্ব দীর্ঘ হয়ে যাবে দীর্ঘ মানে ঐকার, হ্রস্ব দীর্ঘ হয়ে যাবে ঔকার, রি হয়ে যাবে আর, এবং অনেক উদাহরণগুলো এখানে দেওয়া আছে। সবাই কি ক্লিয়ার? স্যার রি দিয়ে আরেকটা উদাহরণ দেন। এই যে কৃপণযোগ জ, এটা হচ্ছে কার্পণ্য। আর তারপর হচ্ছে মনে করেন যেমন মনে করেন এই মুহূর্তে তো মাথায় আসতেছে না ভাই, মাথায় আসলে বলে দিব, সমস্যা নাই। এই মুহূর্তে মাথায় আসতেছে না, মাথায় আসলে বলে দিব। আচ্ছা, একটু মাথায় ভাবতে থাকি, মাথায় আসলে আমি বলে দিব, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এ পর্যন্ত কি ক্লিয়ার? আশা করি বুঝছেন। তাহলে আদিশ্বর বৃদ্ধির নিয়মটা আমাদের যদি ক্লিয়ার হয়, তাহলে এইবার আসেন আমরা দরিদ্র দারিদ্র এই জায়গায় চলে আসি। দেখেন আমরা কি বলেছি, যদি কোনো অ্যাডজেক্টিভের পরে নাউন করতে চাই, দুইটা পপুলার ওয়ে আছে। একটা হচ্ছে অ্যাডজেক্টিভের সাথে তা প্রত্যয় যুক্ত করে দিব, নাউন শেষ। তাহলে এবার খালি এইটুকু মনে রাখেন, দরিদ্র এই শব্দটা কি? দরিদ্র শব্দ হচ্ছে অ্যাডজেক্টিভ। দরিদ্র, দিস ইজ কারেক্ট অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ, দিস ইজ কারেক্ট অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হিসেবে এটা কারেক্ট। ওকে ফাইন। এবার আসেন দরিদ্রের সাথে আপনি যদি তা যোগ করে দেন, তাহলে ওয়ার্ডটা হয়ে যাবে কি? দারিদ্রতা, মানে দরিদ্রতা। দিস ইজ কারেক্ট অ্যাজ নাউন, তাহলে দরিদ্রতা কোথায় আছে? এই যে দেখেন এটা। দিস ইজ অলসো কারেক্ট, দিস ইজ অলসো কারেক্ট অ্যাজ নাউন, দিস ইজ অলসো কারেক্ট অ্যাজ নাউন। আচ্ছা, এরপর দেখেন, এরপর আরেকটা ওয়ে বলছিলাম আমরা, যে যদি আমরা দেখি যে ওয়ার্ডটা আছে দরিদ্র এবং তার সাথে হচ্ছে আমরা কি যোগ করব বলেন? জফলা যোগ করে দিব। যদি দেখি আমরা এরকম আছে যে জফলা যোগ করে দিব, তাহলে এখানে জফলা যোগ করে দিলে তখন কি হবে? আদিশ্বর বৃদ্ধি পাবে। এখন আদিশ্বর বৃদ্ধি হলে কি হবে? দ ও আছে, তাহলে অটা হয়ে যাবে কি? আ হয়ে যাবে। তার মানে দিস ইজ অলসো কারেক্ট অ্যাজ নাউন। তাহলে দারিদ্র কোথায় আছে? এই যে দেখেন, দারিদ্র মানে জফলাও আছে আকারও আছে, তাহলে দিস ইজ অলসো কারেক্ট অ্যাজ নাউন, অলসো কারেক্ট অ্যাজ নাউন। কথা কি বুঝতে পারছেন? এখন প্রশ্ন হচ্ছে বাকিগুলো আমার ভুল কেন? ভুল সিম্পল হিসাব খেয়াল করেন, এখানে আমার জফলা দিছে আকার নাই, তার মানে আমার এটা ভুল। এখানে আমার আকার দিছে জফলা নাই, তার মানে এটাও ভুল। এখানে আমার দেখেন জফলা দিছে আকার নাই, তো এটাও ভুল। এখানে আমার আকার দিছে জফলা নাই, তো এটাও ভুল। আর এটা কি? এখানে আকারও দিছে জফলা দিছে, কিন্তু তারপর এটা ভুল। এখানে আকার দিছে এবং জফলা দিছে, তারপর এটা ভুল। বাকিগুলো কিন্তু বানান ভুল। এটা কিন্তু বানান ভুল না, এটা হচ্ছে প্রয়োগ অপপ্রয়োগ জনিত ভুল। বাকিগুলো হচ্ছে বানান ভুল, আর এটা হচ্ছে অপপ্রয়োগ জনিত ভুল। অপপ্রয়োগ জনিত ভুল কেন? দেখেন ব্যাপারটা হচ্ছে তা প্রত্যয়টা যুক্ত হয় কার সাথে বলেন তো? তা সাথে। অ্যাডজেক্টিভের সাথে তা প্রত্যয় যুক্ত হলে সেটা কি হয়ে যায়? সেটা হয়ে যায় নাউন। কিন্তু এখানে দারিদ্র ওয়ার্ডটাই তো নাউন। দারিদ্র ওয়ার্ডের সাথে তা প্রত্যয় যুক্ত করে, অর্থাৎ নাউনের সাথে তা প্রত্যয় যুক্ত হয়েছে, যেটা ভুল। আমার কথা কি বুঝতে পারছেন? আপনি তা প্রত্যয় যুক্ত করবেন অ্যাডজেক্টিভের সাথে, নাউনের সাথে তো তা প্রত্যয় যুক্ত করতে পারেন না। আপনি যদি করেন তাহলে সেটা ভুল হবে, এবং সেই ভুলের কারণেই দারিদ্রতা ওয়ার্ডটা ভুল। কনসেপ্টটা কি ক্লিয়ার? ওকে, তাহলে এবার দেখেন, তাহলে আশা করি বুঝতে পারছেন জিনিসটা। তাহলে দরিদ্র দারিদ্রতা কোন জিনিসটা ভুল? আচ্ছা, এই পর্যন্ত কি ক্লিয়ার? ধৈর্য হবে কি স্যার? হ্যাঁ হবে, হবে হবে, কোনো সমস্যা নাই। কিন্তু ধৈর্য তো রিকারের নিয়মে না, ধৈর্য হচ্ছে এই যে দীর্ঘিকারের নিয়মে। এটা যেমন দেখেন ধৈর্য বানানটা কি আছে দেখেন। এই যে একজন প্রশ্ন করছে স্যার ধৈর্য হবে কি হবে না কেন? এই যে দেখেন ধীর, ধীর বানানটা হচ্ছে এরকম, আর তারপরে হচ্ছে যুক্ত হয়েছে জ, মানে জ ফলা আর কি। তাহলে জ ফলা যুক্ত হওয়ার কারণে, মানে ওই জ বা জ ফলা হোয়াট এভার, তাহলে জ যুক্ত হয়েছে। তাহলে এবার দেখেন যুক্ত হওয়ার কারণে কি হয়ে গেছে? এই যে ধ আছে এবং তারপর হচ্ছে এই দীর্ঘিকার সাথে জ যুক্ত হওয়ার কারণে কি হয়েছে? এই দীর্ঘারটা হয়ে গেছে ঐকার, তার মানে এরকম। আর তারপর হচ্ছে এই যে জ, আর জয়ের উপরে এই রটা বসে গেছে রেফ হিসাবে, তার মানে ধীর যোগ জ ধৈর্য। কথা বুঝতে পারছেন? ধীর যোগ জ ধৈর্য। আশা করি ক্লিয়ার। তার দারিদ্রতা কেন ভুল হলো আরেকবার বলেন। ইয়া আল্লাহ, দারিদ্রতা কেন ভুল হলো আরেকবার বলছি। দারিদ্র ওয়ার্ডটা নাউন, দারিদ্র ওয়ার্ডটা নাউন। নাউনের সাথে আপনি তা প্রত্যয় যুক্ত করতে পারবেন না। তা প্রত্যয় যদি যুক্ত করতে হয় সেটা অ্যাডজেক্টিভের সাথে যোগ করতে হবে।
অ্যাডজেক্টিভের সাথে তাপ প্রত্যয় যুক্ত করে তাকে নাউন করতে হবে, কিন্তু আপনি এখানে নাউনের সাথে তাপ প্রত্যয় যুক্ত করে তাকে আবার নাউন করার চেষ্টা করতেছেন, যেটা অপপ্রয়োগ, এই কারণে ভুল। কনসেপ্টটা কি ক্লিয়ার? একজন কমেন্ট করেছে স্যার সাউন্ড মাঝে মাঝে প্রবলেম হচ্ছে। সাউন্ড কি মাঝে মাঝে প্রবলেম হচ্ছে? আমাকে একটু জানান তো। আমি এখানে প্রবলেম পাচ্ছি না, দ্যাট ইজ ওয়াই আমি আসলে মানে বলতে পারবো না। আমাকে একটু জানান তো সাউন্ড কি প্রবলেম হচ্ছে? আমাকে একটু জানান, সাউন্ডের ব্যাপারটা একটু জানান। স্যার ক্লিয়ার, স্যার ক্লিয়ার, স্যার ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা নাজমুল হাসান ভাই বলছে আচ্ছা সাউন্ড আগে আসতেছে কিন্তু ভিডিও পরে, কই? আচ্ছা নাজমুল হাসান ভাই বলছে আচ্ছা হ্যাঁ, দুইটা মোবাইলে দুই রকম দেখতেছি। আইফোনে দেখতেছি একদম ফুল ক্লিয়ার, সাউন্ডেও নো প্রবলেম, ভিডিও এবং এটা দুটোই ক্লিয়ার। আর এখানে দেখতেছি সাউন্ড একটু আগে পরে আছে। এখন বলেন আমার কি এই ফোনের উপর থেকে বিশ্বাস উঠে যাবে? এখন আমি কি করব? আমার তো বিশ্বাস উঠে যাচ্ছে এই ফোনের উপর থেকে। ও, আমার তো হাত ব্যথা হয়ে গেল ভাই, হাত এখন এরকম রাখতে রাখতে হাত ব্যথা হয়ে গেছে। ওকে, পুরোপুরি ক্লিয়ার ভাই? একটু জানান আমাকে পুরোপুরি ক্লিয়ার কিনা, বুঝছেন কিনা? ওকে, আশা করি ক্লিয়ার। হ্যাঁ ক্লিয়ার 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 ক্লিয়ার। আচ্ছা আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত আমরা ক্লিয়ার হয়েছি সবাই। আশা করি এই পর্যন্ত আমরা সবাই বুঝতে পেরেছি। স্যার নত্যসত্য বিধানও কি বাংলা বানানের নিয়মের মধ্যে পড়ে না? অবশ্যই পড়ে। নত্যসত্য বিধান অবশ্যই বাংলা বানান নিয়মের মধ্যে পড়ে। নত্যসত্য বিধান আপনার দরকার কেন? এই জন্যই তো দরকার যে বাংলা বানানটা রাইট করবেন, তাই না? নাহলে নত্যসত্য বিধান আমার কেন দরকার? নত্যসত্য বিধানটা তো দরকারই হচ্ছে বাংলা বানানের দন্তন্য আর মূর্ধন্য এটা ঝামেলাটা ক্লিয়ার করার জন্য, দন্তস্বর মূর্ধন্যস্বর ঝামেলাটা ক্লিয়ার করার জন্য, পরিষ্কার করার জন্য। এইটা এই জন্যই তো দরকার। এই জন্যই তো নত্যসত্য বিধান দরকার। অবশ্যই নত্যসত্য বিধানটা আমাদের দরকার। শেখ রাশেদুল ইসলাম বলছে ভাইয়া টেক্কা বইতে 65 থেকে 80 পৃষ্ঠা পর্যন্ত নাই, পিডিএফ দিবেন বলছিলেন। ভাই এক্সট্রিমলি সরি, আমি ভুলে গেছি। তুমি ক্লাসের পরে এক্ষুনি আমাকে নক দিও, আমি এক্ষুনি দিয়ে দিব, কোনো সমস্যা নাই। অনেককেই দিছি এরকম, যারা আমাকে জানিয়েছে কমপ্লেন ছিল, আমি অনেককেই দিছি, আমাকে একটু জানাও ভাইয়া। আচ্ছা আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আচ্ছা আশা করি ক্লিয়ার। ওকে ভেরি গুড। আচ্ছা তাহলে এই পর্যন্ত 8 নম্বর নিয়মটা কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা নিয়ম। 8 নম্বর নিয়মটা খুবই খুবই ইম্পর্টেন্ট নিয়ম, ঠিক আছে? 7 নম্বর নিয়মটা আশা করি ক্লিয়ার আপনারা সবাই। এবার 9 নম্বর নিয়মে চলে যাই আমরা। 9 নম্বর নিয়মটা কি আমরা একটু দেখি। আমরা 10টা থেকে 12টা নিয়ম শিখবো আজকে। আসেন 9 নম্বর নিয়মটা কি। ওকে, 9 নম্বর নিয়মটা হচ্ছে লিখেন 9 নম্বর নিয়মটা হচ্ছে লিখেন কারি ভার্সেস কারি। এটা তো দেখাইছি না? আচ্ছা দাঁড়ান আমি নিজে একটু দেখে আসি কোন কোনগুলো দেখানো হয়েছে। মূল শব্দের শেষে এটা হচ্ছে করণকৃত, ভবনভূত, এটা দেখানো হয়েছে। দেন আলী, অঞ্জলি, আবুলি, এটা দেখানো হয়েছে। দেশ, জাতীয়, ভাষার নামের ক্ষেত্রে রস্বীকার বসবে, এটা দেখানো হয়েছে। শব্দের শেষে যদি কয় দীর্ঘিকার থাকে এবং তারপর যদি ত তয় ব এটা থাকে দেখানো হয়েছে। জিবি ভার্সেস জিবি দেখানো হয়েছে। কারি ভার্সেস কারি দেখানো হয়েছে। দয়রস্য ভার্সেস দয় দীর্ঘ দেখানো হয়েছে। 8 নম্বর এটা দেখানো হয়েছে। এবং 9 নম্বর লিখেন দন্তস্বয় ত ভার্সেস দন্তস্বয় থ। দন্তস্বয় ত ভার্সেস দন্তস্বয় থ, কখন কোনটা বসবে? দন্তস্বয় ত না দন্তস্বয় থ, কখন কোনটা বসবে? আসেন স্যার এই রুলস খুঁজে পাচ্ছি না, মাত্র যেটা পড়াইলাম এই রুলস খুঁজে পাচ্ছেন না? আচ্ছা খুঁজে না পাওয়ার তো কোনো কারণ নাই, খুঁজে অবশ্যই পাবেন, হয়তো আপনি ধরতে পারতেছেন না, আমি বলে দিচ্ছি। ওকে, এটা আপনি পাবেন হচ্ছে, এটা আপনি পাবেন হচ্ছে ওকে 24 নম্বর রুলস।
এটা আপনি পাবেন হচ্ছে 24 নম্বর রুলস, ঠিক আছে? 24 নম্বর রুলসটা হচ্ছে এটা মাত্র যেটা পড়ালাম আমরা, ঠিক আছে? 24 নম্বর রুলসটা হচ্ছে এটা যেটা আমরা মাত্র পড়ালাম। তবে 24 নম্বর রুলসের শেষে দেখবেন কিছু ব্যতিক্রমও আছে, যেমন হচ্ছে যোগ্য, ঠিক আছে, যোগ্যতা, দুর্লঙ্ঘতা, এটা এখানে স্পেসিফিক লিখে দিয়েছি। তবে এটা উল্লেখ করি নাই ক্লাসে এই কারণে, কারণ জিনিসটা হচ্ছে আপনি এমনি ওয়ার্ড দেখলে বুঝবেন। কারণ এখানে আমরা বলছি যে যোগ্য ওয়ার্ডটাই কিন্তু অ্যাডজেক্টিভ, মনে করেন এমন না যেমন এখানে আমরা দেখেন অ্যাডজেক্টিভের পরে এখানে এই যে জফলার পরে আমরা নাউন যোগ করলে, জফলার পরে নাউন যোগ করলে কেন সেটা ভুল হবে? কারণ ব্যাপারটা হচ্ছে এরকম যে দারিদ্র ওয়ার্ডটা নাউন এবং দারিদ্র ওয়ার্ড থেকে জফলা যোগ করার কারণেই নাউন হয়েছে, জফলা যোগ করার কারণেই নাউন হয়েছে। কিন্তু এই যে দেখেন এখানে ওয়ার্ড আছে যোগ্য, তো এখানে তো আর মনে করেন যে মানে যোগ ছিল মূল শব্দ, আর আমি হচ্ছে এই জফলা যোগ করার কারণে এটা মানে অ্যাডজেক্টিভ থেকে নাউন হয়েছে, ব্যাপারটা এরকম না। যোগ্য ওয়ার্ডটাই হচ্ছে কি আমার অ্যাডজেক্টিভ এবং এটা মূল শব্দ, কথা বুঝতে পারছেন? সেই কারণে ওইটার সাথে আমার তা যোগ করলে সেটা নাউন হবে, সেটা ব্যতিক্রম ক্ষেত্র, বুঝতে পারছেন? তো যোগ্য, যোগ্যতা, দুর্লঙ্ঘতা, দুর্লক্ষতা, এই তিনটা ব্যতিক্রম। ওকে ফাইন। এরপরে যেটা আমরা বলতেছিলাম এটা 24 নম্বর রুলস, মাত্র যেটা পড়ালাম, এই যে 8 নম্বর রুলস যেটা পড়ালাম। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই দন্তস্বয় ত ভার্সেস দন্তস্বয় থ, এটা একটু দেখবো। দন্তস্বয় ত ভার্সেস দন্তস্বয় থ, এটা একটু দেখবো। আসেন, দন্তস্বয় ত ভার্সেস দন্তস্বয় থ এর ব্যাপারটা কি এটা একটু দেখি, এবং এটা দেখলে আশা করি ক্লিয়ার হয়ে যাবেন। আসেন, আশরাফুল ইসলাম বলছে ভাইয়া টেক্কা বইয়ে বাগধারা আছে 1068টা প্লাস 45টা একই অর্থের। 45টা একই অর্থ, ও আচ্ছা, মানে বাগধারার শেষে 45টা একই অর্থ প্রকাশ করি। হ্যাঁ, 408টা বিগত সালের প্রশ্ন, কোনগুলো পড়বো ভাইয়া? আচ্ছা, প্রথম কথা হচ্ছে আপনি যেগুলো একই অর্থের সেগুলো বেশি করে পড়বেন প্রথমে। দ্বিতীয় কথা হচ্ছে এরপরে পড়বেন হচ্ছে যেগুলোর মানে মনে করেন যে ব্যাখ্যা দেওয়া আছে ওগুলো পড়বেন। এরপরে পড়বেন হচ্ছে বিগত বছরের কোশ্চেন, তারপরে পড়বেন হচ্ছে বাকি যেগুলো আছে ওগুলো রিডিং। কথা বুঝতে পারছেন? এই হচ্ছে সিস্টেম। আচ্ছা, ক্লিয়ার? এরপরে দেখেন, এরপরে আমরা এখন যেটা বলছি সেটা হচ্ছে দন্তস্বয় ত ভার্সেস দন্তস্বয় থ। এটা কি দন্তস্বয় ত ভার্সেস দন্তস্বয় থ? এটার ব্যাপারটা হচ্ছে মনে রাখবেন, মানে এটা বিভিন্ন মানে এটার কয়েকটা ট্রিক্স আছে এটা মাথায় রাখার। তো এখানে একটা ট্রিক্স আপনি মাথায় রাখতে পারেন, সেটা হচ্ছে একটা ট্রিক্স আপনি যেটা মাথায় রাখতে পারেন মানে সেটা হচ্ছে এই দন্তস্বয় ত, এটা হচ্ছে গ্রাস অর্থে বসে। কি অর্থে বসে বলেন? গ্রাস অর্থে বসে দন্তস্বয় ত, গ্রাস অর্থে বসে হচ্ছে দন্তস্বয় ত, গ্রাস অর্থ প্রকাশ করে, গ্রাস অর্থে, ঠিক আছে? যেমন যেমন মনে করেন আমি যদি বলি, দেখেন মনে করেন যে নেশাগ্রস্ত, খেয়াল করেন নেশাগ্রস্ত, ঠিক আছে? তাহলে নেশাগ্রস্ত মানে কি নেশা গ্রাস করে নিয়েছে। যদি বলি বিপদগ্রস্ত, তার মানে কি বিপদ গ্রাস করে নিয়েছে, বিপদগ্রস্ত তার মানে কি বিপদ গ্রাস করে নিয়েছে। যদি বলি ক্ষতিগ্রস্ত, তার মানে কি বলেন? ক্ষতি গ্রাস করে নিয়েছে, ক্ষতিগ্রস্ত। যদি বলি দুর্নীতিগ্রস্ত, তার মানে কি বলেন? দুর্নীতিগ্রস্ত মানে হচ্ছে দুর্নীতি গ্রাস করে নিয়েছে, দুর্নীতি গ্রাস করে নিয়েছে, ঠিক আছে? দুর্নীতিগ্রস্ত, তাহলে দুর্নীতিগ্রস্ত হচ্ছে দুর্নীতি গ্রাস করে নিয়েছে। মোট কথা হচ্ছে এখানে আমার হচ্ছে দন্তস্বয় ত বসবে কখন? যখন গ্রাস অর্থ বুঝাবে। আর দন্তস্বয় থ বসবে কখন? দন্তস্বয় থ বসবে যদি সেটা কি অর্থ বুঝায়? দন্তস্বয় থ বসবে যদি সেটা আমার থাকা অর্থ বুঝায়। থাকা অর্থে বসে হচ্ছে দন্তস্বয় থ। যেমন যেমন মনে করেন আমি যদি বলি মুখস্থ, তাহলে খেয়াল করেন মুখস্থ মানে কি মুখে আছে। ঠোঁটস্থ মানে ঠোঁটে আছে, ঠোঁটস্থ মানে কি ঠোঁটস্থ মানে ঠোঁটে আছে। যদি বলি কণ্ঠস্থ মানে কি কণ্ঠে আছে, কণ্ঠস্থ মানে কি কণ্ঠে আছে। যদি বলি ভূগর্ভস্থ মানে কি ভূগর্ভে আছে, ঠিক আছে? ভূগর্ভস্থ মানে ভূগর্ভে আছে। যদি বলি দ্বারস্থ মানে দ্বারে আছে, ওকে? যদি বলি দ্বারস্থ মানে দ্বারে আছে। তাহলে এগুলো হচ্ছে কি এটা হচ্ছে থাকা অর্থে বসে, আর এটা হচ্ছে গ্রাস অর্থে বসে। এখন অনেক জায়গায় দেখছি, অনেক বইতে, ইভেন আমি নিজেও এটা অনেক সময় পড়াই, যে বা আমার বইতে এরকম ভাবে রিপ্রেজেন্ট করা আছে যে দন্তস্বয় ত বাদ দিলে এটা কোনো পূর্ণাঙ্গ শব্দ হবে না। এই যে দেখেন দন্তস্বয় ত বাদ দিলে পূর্ণাঙ্গ শব্দ হচ্ছে না, নেশাগ্র হয় না, বিপদগ্র হয় না, ঠিক আছে? ক্ষতিগ্র হয় না, আবার দেখেন দুর্নীতিগ্র হয় না, ঠিক আছে? সো দন্তস্বয় ত বাদ দিলে কোনো পূর্ণাঙ্গ শব্দ হবে না। কিন্তু এটার আবার দুইটা ব্যতিক্রম আছে, মানে যদি এই টেকনিকে পড়েন তাহলে এই টেকনিকের ব্যতিক্রম দুইটা আছে। সেটা কি? টেকনিকের ব্যতিক্রম দুইটা আছে। একটা হচ্ছে দেখেন বিশ্বস্ত, বিশ্বস্ত বানানে কিন্তু দন্তস্বয় ত বসে এবং দন্তস্বয় ত বাদ দিলেও মূল শব্দ হয় বিশ্ব, ঠিক আছে? আরেকটা আছে সমস্ত, তাহলে সমস্ত বানানেও কিন্তু দন্তস্বয় ত আছে এবং দন্তস্বয় ত বাদ দিলে পূর্ণাঙ্গ শব্দ হয় সম মানে সমান। তো এই দুটো শব্দ হচ্ছে ব্যতিক্রম, কথা বুঝতে পারছেন?
এই দুটো শব্দ হচ্ছে ব্যতিক্রম। স্যার আস্ত কি হবে? হ্যাঁ, আস্ত তো এমনিতেই মূল শব্দ, আস্ত থেকে দ্বন্দ্ব শব্দ বাদ দিলে কি এটা কিছু হইলো? আচ্ছা ওকে ফাইন। স্যার গুরুত্বপূর্ণ গুলো তো বোল্ড করা আছে। এক্স্যাক্টলি, গুরুত্বপূর্ণ গুলো শুধু বোল্ডই করা না, এগুলো এর পাশাপাশি যেগুলো গুরুত্বপূর্ণ সেইগুলো নিয়মগুলোর পাশে 3 স্টার দেওয়া আছে বইয়ের মধ্যে, বুঝতে পারছেন? আচ্ছা দন্তস্বয় থ, এটার ব্যাপারটা বলি। এটার ব্যাপারটা হচ্ছে মুখস্থ, ঠোঁটস্থ, কণ্ঠস্থ, ভূগর্ভস্থ, দ্বারস্থ, এরকম অনেক আছে। তবে অনেক সময় আপনারা অনেকে মনে করেন যে অসুস্থ, এটা তো ভাই মানে এই যে দেখেন মুখস্থ, দন্তস্বয় থ বাদ দেন, মানে দন্তস্বয় থ বাদ দেন দেখবেন পূর্ণাঙ্গ শব্দ আছে, দন্তস্বয় থ বাদ দেন দেখবেন পূর্ণাঙ্গ শব্দ আছে। মুখ, ঠোঁটস্থ ঠোঁট, কণ্ঠস্থ কণ্ঠ, ভূগর্ভস্থ ভূগর্ভ, দ্বারস্থ দ্বার। এখন অনেক সময় মনে করেন আপনারা যে আমি যদি বলি দুস্থ, তাহলে দুস্থ বানানে ভাই এটা তো দন্তস্বয় থ, তাহলে দন্তস্বয় থ বাদ দিলে কি পূর্ণ শব্দ আছে? উত্তর হচ্ছে হ্যাঁ আছে। দুস্থ এর মানে হচ্ছে মানে দু মানে হচ্ছে খারাপ, দু দ্বারা বোঝায় খারাপ, তো দুস্থ মানে খারাপ আছে, কথা বুঝতে পারছেন? আমি যদি বলি সুস্থ মানে কি ভালো আছে, সু মানে ভালো, তাহলে সুস্থ মানে কি ভালো আছে। তারপরে দেখেন আমি যদি বলি অসুস্থ, আমি যদি বলি অসুস্থ, এখানে অসু শব্দের অর্থ কি? অসু শব্দের অর্থ হচ্ছে প্রাণ, দন্তস্বয় থ মানে হচ্ছে প্রাণটা খারাপ অবস্থায় আছে এরকম বোঝাচ্ছে, বুঝতে পারছেন? তো অসুস্থ, অসু শব্দের অর্থ আছে, অসু শব্দের অর্থ হচ্ছে প্রাণ, মানে মোট কথা হচ্ছে এখন অসুস্থ শব্দের ক্ষেত্রে আপনি যদি চিন্তা করেন ভাই দন্তস্বয় থ বাদ দিলে তো পূর্ণাঙ্গ শব্দ হওয়ার কথা, এখন অসু শব্দের অর্থ তো কোনো অর্থ নাই, মানে আপনি জানেন না, এই জন্য আপনার কাছে যদি মনে হয় যে অর্থ নাই, আসলে এটা ভুল, এটা আপনার ল্যাক অফ নলেজ। সেই কারণে প্র্যাকটিস করতে হবে, যত প্র্যাকটিস করবেন আপনার সেন্স তত ভালো কাজ করবে, সিম্পল হিসাব, কথা বুঝতে পারছেন? প্রশস্ত কিভাবে গ্রাস বা থাকা অর্থ দেয়? আচ্ছা দেখেন প্রশস্ত এটার ব্যাপারটা হচ্ছে কি, প্রশস্ত হচ্ছে কি মানে এই যে মানে মনে করেন যে গ্রাস অর্থ বুঝায় না, মানে মানে দৈর্ঘ্য, প্রশস্ত মানে কি মানে প্রশ্বাসের দিক দিয়ে, মানে প্রস্থের দিক দিয়ে, প্রস্থের দিক দিয়ে এটা হচ্ছে মনে করেন যে গ্রাস করেছে, মানে এতখানি জায়গা দখল করে আছে, বুঝতে পারছেন? সেই কারণে প্রশস্ত বানানটাও কিন্তু এরকম, এই যে প্রশস্ত এটা এরকম দিয়ে হবে, কথা বুঝতে পারছেন? আশা করি ক্লিয়ার। আত্মস্থ মানে আত্ম নিজের মধ্যে আছে, হ্যাঁ এই যে আত্মস্থ মানেটা এরকম হবে, নিজের মধ্যে আছে, আত্মস্থ নিজের মধ্যে আছে হবে। প্র্যাকটিস করতে হবে ভাই, প্র্যাকটিস করলেই আপনারা ইনশাল্লাহ নিজেরাই পারবেন, দেখবেন, কথা বুঝতে পারছেন? প্র্যাকটিস করলেই হবে, নিজেরাই পারবেন, কোনো সমস্যা নাই, কথা কি বুঝতে পারছেন? ভাই যেভাবে আপনার ক্লাস করতেছি কয়েকদিন পর আপনার মতো চশমা পড়তে হবে, তারপরে আমার মতো চশমা পড়লে কি কোনো সমস্যা? চশমা পরবি, চশমা পরা তো কোনো ঘটনা না, ব্যাপারটা হচ্ছে ভাই চশমা পরবা এটা ভালো, খারাপ কি? চশমা তো এটা কোনো ঝামেলা না, ঝামেলা হচ্ছে তুমি আমার মতো পারতেছো কিনা প্রশ্নের উত্তর, সেটা হচ্ছে ফ্যাক্ট। তুমি আমার মতো চশমা পরলে, আর বাট আমার মতো চশমা আর শার্ট পরলে কি আমার মতো হবি? আমার মতো পারতে হবে, অ্যান্সার পারতে হবে, প্রশ্নের উত্তর পারতে হবে, তাইলে হচ্ছে আমার গুণগুলা পাবা তুমি। জবের স্টুডেন্টরা আবার এটা ভাইবেন না যে আপনাদের গ্রুপে কেউ কমেন্ট করছে, এটা অন্য গ্রুপে করছে। আচ্ছা ওকে, আচ্ছা ওকে, দন্তস্বয় থ জুড়ে থাকা বোঝায়, হ্যাঁ দন্তস্বয় থ দ্বারা হচ্ছে জুড়ে থাকা বোঝায়। আচ্ছা আশা করি ক্লিয়ার। তাইবা ইসলাম বলছে জি স্যার, এই জি বানানটা ভুল লিখছেন, আমি কিন্তু এর আগেও বহুবার বলছি জি বানানটা শুধু জয় রস্বীকার হবে, জি বানানের নিচে জয় বয় রস্বীকার বা জয় বয় দীর্ঘিকার কিছুই লেখা যাবে না, এই দুইটাই ভুল, ঠিক আছে? জয় রস্বীকার কারেক্ট এটা হবে, এই দুইটাই ভুল, বারবার বলছি। ওকে ফাইন। আশ্বস্ত কিভাবে গ্রাস করা বুঝে? আরে ভাই মনে করেন আপনি আমার আশ্বাস গ্রাস করে নিয়েছেন, মানে কি আমার সম্পূর্ণ আশ্বাস বিশ্বাস সব আপনার মধ্যে আপনি গ্রাস করে নিয়েছেন, এই জন্য কি আপনি আমার অনেক আশ্বস্ত, আপনি আমার অনেক আশ্বস্ত, মানে কি আমি আমার যত আশ্বাস বিশ্বাস সব আপনি গ্রাস করে নিয়েছেন, দ্যাটস ইট, এটাই তো আশ্বস্ত, কি গ্রাস করে নিয়েছেন। কনসেপ্ট ক্লিয়ার? হ্যাঁ বুঝতে পারছেন। আচ্ছা জি ভাই, স্যার বানান ভুল হলে গান গাওয়াবেন না? ওটা এই ক্লাসে না, অন্য জায়গায়। আচ্ছা এই পর্যন্ত আসেন, আচ্ছা এই পর্যন্ত আশা করি ক্লিয়ার। তাহলে দন্তস্বয় ত ভার্সেস দন্তস্বয় থ এই পর্যন্ত আশা করি ক্লিয়ার। এরপর 10 নম্বর নিয়ম। 10 নম্বর নিয়মটা কি দেখেন, 10 নম্বর নিয়মটা হচ্ছে 10 নম্বর নিয়মটা হচ্ছে খুব মানে খুব চমৎকার একটা বিষয়। দেখেন ব্যাপারটা হচ্ছে মানে অদ্ভুত, ওকে অদ্ভুত ইকুয়াল টু প্রস্যুকার, এরপর লিখেন বাকি ভূত, বাকি ভূত ইকুয়াল টু দীর্ঘকার, শেষ কাহিনী খালাস। মানে কি ভাই, মানে ব্যাপারটা হচ্ছে একমাত্র অদ্ভুত, অদ্ভুত এটা রস্যকার, কিন্তু এছাড়া যত ভূত আছে সব দীর্ঘকার, যেমন কিমভূত, দ্রবীভূত, উদ্ভূত, বাষ্পীভূত, দ্রবীভূত, ঘনীভূত, তারপর হচ্ছে মনে করেন যে ভূতুড়ে, যাই বলেন না কেন আপনি সব দীর্ঘকার।
একমাত্র অদ্ভুত বানানটা রস্যকার, অদ্ভুত বানানটা হচ্ছে মানে ব্যতিক্রম, অদ্ভুত বানানটা হচ্ছে অদ্ভুত, এটা রস্যকার। এছাড়া যত ভূত আছে সব দীর্ঘকার। তবে এখানে একটা কথা বলে রাখি আমি, সেটা হচ্ছে বাংলাদেশের অনেক প্রখ্যাত বইয়ের রাইটাররা তাদের বইয়ের মধ্যে এটা লিখে রেখেছেন। আপনি দেখবেন যদি আপনার কাছে সেই প্রখ্যাত বই থেকে থাকে তাহলে দেখবেন সেখানে লেখা আছে যে অদ্ভুত এই শব্দটার সাথে, অদ্ভুত শব্দটার সাথে সেখানে লিখছে যে ভুতুড়ে বানানটাতে হচ্ছে, সরি হ্যাঁ ভুতুড়ে বানানটাতে হচ্ছে সেখানে লিখে রাখছে রস্যকার হবে। ঠিক আছে, অদ্ভুত শব্দের সাথে ভুতুড়ে বানান তো রস্যকার হবে লিখে রাখছে। এবং দেখবেন মাঝে মাঝে আবার ভূত বানানো রস্যকার হবে এটাও বলছে। ঠিক আছে, অদ্ভুত ভুতুড়ে, আবার কিছু কিছু বইতে ভূতকেও রস্যকার বলছে, কিছু কিছু বইতে, এটা কিছু কিছু বইতে। আর এটা হচ্ছে বলছে হচ্ছে প্রখ্যাত যে বইগুলো রয়েছে যেগুলো আমরা বাজারে বেশি দেখতে পাই, ঠিক আছে, সেই প্রখ্যাত বইগুলোতে রস্যকার দিয়ে বলা আছে। এটা 100% ভুল, আপনি চেক করে দেখতে পারেন, 100% ভুল। বাংলা একাডেমির অভিধান চেক করে দেখেন, 100% ভুল। এখন আসেন কেন ভুল সেটার ব্যাখ্যাটা বলি। ও তার আগে বলি যে এইটার মধ্যে যে রস্যকার দেওয়া আছে এইটার পেছনে তারা যে ব্যাখ্যাটা দেয়, এবং এটা আমি অনেক টিচারকে দেখেছি ফলো করে পড়াতে, যে অদ্ভুত এবং ভুতুড়ে বানানে রস্যকার বসে, এছাড়া সব ভূতে দীর্ঘকার বসে। তো এটার ব্যাখ্যাটা তারা যেটা দেয় সেটা বলি, সেটা হচ্ছে বাংলা লেখার নিয়মাবলী, মানে বাংলা লেখার নিয়মাবলী, বানান লেখার নিয়মাবলী নামে একটা বই আছে। সেই বইটা হচ্ছে প্রথম বের হয় 1992 সালে। এই বইটা হচ্ছে ডক্টর হায়াত মাহমুদ স্যারের লেখা একটা বই। তো এই বইতে হচ্ছে ওকে, এই বইতে হচ্ছে 1992 সালে এই রুলসটা লেখা হয় যে অদ্ভুত এবং ভুতুড়ে বানানে রস্যকার বসে, মানে রস্যকার বসে, এছাড়া যত ভূত আছে সব দীর্ঘকার বসে। এটা 1992 সালের হায়াত মাহমুদ স্যারের বইতে লেখা হয়। এখন কাহিনী হচ্ছে ভাই, 1992 সালের যে বইটার কথা আমি বলছি, এই বইয়ের লাস্ট সংস্করণ বের হয়েছে 2003 সালে, লাস্ট সংস্করণ, সর্বশেষ সংস্করণ, মানে তাও প্রায় 20 বছর আগে। আর প্রথম বের হয়েছে আজ থেকে প্রায় 31 বছর আগে। এবার আপনি চিন্তা করেন 2023 সাল, ভাই বাংলা বানানের যে নিয়মগুলো আমরা শিখতেছি এটা তো বের হয়েছে 2011 সালে, যার সংস্করণ হয়েছে 2012 সালে, বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধান 2016 সালে। তাহলে আপনি 2003 সালের বইয়ের রেফারেন্স দিয়ে যদি এখন বলেন যে ভুতুড়ে বানানে রস্যকার হবে, এটা কি আদৌ হাস্যকর একটা বিশ্বাস, মানে হাস্যকর একটা বিষয় না? এই বিষয়টা কি আপনি মানে একসেপ্টেবল করার মতো কোনো বিষয়? আপনি চিন্তা করেন 2003 সালে যে বই বের হয়েছে লাস্ট, 1992 সালে বের হয়েছিল, তার মানে আজ থেকে 31 বছর আগে। আজ থেকে 31 বছর আগে বাংলা নিয়ে কতটুকু গবেষণা হইতো? এই যে গরু বানান যে গয় ওকার হইছে, এটা তো মানুষ জানছে করোনার কারণে। করোনা না হইলে গরু বানানো ওকার দিয়ে হইছে এটা মানুষ আজকেও জানতো না, এখনো জানতো না। করোনা হয়েছিল বিধায় মানুষের কোনো কাজ ছিল না, ফেসবুকে বসে ছিল, গুতাইছে, কেউ একজন তার ভিডিও মানে পেজের রিচ বানানোর জন্য বলছে বর্তমানে গরু বানানটা ওকার, পোলাবানের মাথা খারাপ হয়ে গেছে, লোকজনের মাথা খারাপ হয়েছে, বলে কি গরু বানান নাকি ওকার, এই শুরু হয়েছে ভাইরাল, ব্যাস শেষ। এরপর হচ্ছে বাংলা বানান নিয়ে আস্তে 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 ঘাটাঘাটি করা শুরু হয়েছে। কিন্তু আপনি চিন্তা করেন ব্যাপারটা, আসলেই কিন্তু এই গরু বানান যে ওকার, এটা কিন্তু আজকে হয় নাই, এটা হয়েছে 2012 সালে। তাহলে 2012 সালের পরে মানুষ এটা নিয়ে কেন এত লাফালাফি করলো না? লাফালাফি করছে একমাত্র করোনার কারণে। কথা বুঝতে পারছেন? তো ব্যাপারটা হচ্ছে যেটা বুঝাইতে গেছিলাম সেটা হচ্ছে 1992 সালের কোনো বইয়ের রেফারেন্স যদি আপনি দেন সেটা আসলে মানে এটা লজিক্যাল কোনো কিছু হয় না। কথা বুঝতে পারছেন? সো দ্যাট ইজ ওয়াই এটা আপনি কি করবেন, অদ্ভুত বানানটা একমাত্র রস্যকার, এছাড়া যত ভূত আছে এটা 100% দীর্ঘকার হবে। ভুতুলে বানানটা কখনোই রস্যকার দিয়ে হবে না, 100% দীর্ঘকার হবে। কথা বুঝতে পারছেন? শাহরিয়ার সৈকত বলছে ভাই আমি তো এটা জানতাম। ওকে, নাজমুল হাসান নিলয় বলছে তানভীর স্যার কি আপনার স্টুডেন্ট ছিল? স্যার হ্যাঁ আমার স্টুডেন্ট ছিল। কেন? তানভীর তো ভালো পড়ায়, তানভীর আমার স্টুডেন্ট ছিল। বাংলা এখন যারা পড়ায় ম্যাক্সিমাম আমার স্টুডেন্ট ছিল। হাসনাত আমার স্টুডেন্ট ছিল, ইউসিতে পড়ায়, ভালো পড়ায়। তারপর হচ্ছে তানভীর আমার স্টুডেন্ট ছিল, তানভীর ভালো পড়ায়। তারপর হচ্ছে এখন অনেকেই আছে। আর তাছাড়া ইউটিউবে আমার ওপেন কন্টেন্ট দেওয়া আছে, আমার ওপেন কন্টেন্ট দেখে এখন অনেকেই পড়ায়। কথা বুঝতে পারছেন? আই ডোন্ট মাইন্ড, এগুলো আমার কাছে মানে কোনো ব্যাপার না। আহ ওকে, এ পর্যন্ত ক্লিয়ার? বানান হচ্ছে
দীর্ঘকার হবে, ভুতুড়ি বানান দীর্ঘকার হবে। হ্যাঁ, একজন প্রশ্ন বলছে ভাইয়া তাহলে হচ্ছে ভাইয়া ভুতুড়ি বানান কি রস্যকার হবে? ইয়েস, ভুতুড়ি বানানটা হচ্ছে রস্যকার, ভুতুড়ি বানানটা হচ্ছে রস্যকার। ভাই ভুতুড়ি এটার হিসাবটা তো আলাদা। ভুতুড়ি মানে হচ্ছে কাঁঠালের ভেতরের যে মানে যেটাকে আমরা বুশটা বলি, কাঁঠালের ভেতরের যে কোয়াটাকে আটকে রাখে যারা, মানে যে অতিরিক্ত ইয়াগুলা, সেটাকে আমরা বলি ভুতুড়ি। কাঁঠালের ভেতরের বর্জ্য এটাও বলা যায়। সো ভুতুড়ি বানানটা হচ্ছে রস্যকার দিয়ে, সেটার হিসাব আলাদা। বুঝতে পারছেন? ওকে, সাহায়াত মাহমুদের বইয়ে প্রচুর অপ্রমিত বানান রয়েছে যেহেতু পুরাতন বই। এক্স্যাক্টলি। ওকে ফাইন। ভাই আপনি কত সাল থেকে পড়ান? আমি তো অনেক পুরাতন ভাই, এই মার্কেটে আমি অনেক পুরাতন। আমার অনেক স্টুডেন্ট এখন শুধু বাংলা না, বাংলা, ফিনান্স, এই যেমন আমি যেহেতু আগে আইকন প্লাসে মানে ছিলাম, তো আইকন প্লাসের এখন যারা টিচার আছে ম্যাক্সিমামই আমার স্টুডেন্ট। মানে আইকন প্লাসের অ্যাকাউন্টিং টিচার রাজীব আছেন, রাজীব আমার 2013 সালের স্টুডেন্ট। এই যে আপনাদের জবের ব্যাচে যারা ক্লাস করলেন একটু আগে, ফাহিম স্যারের, ফাহিম আমার 2016 সালের স্টুডেন্ট। ঠিক আছে, মানে ম্যাক্সিমামই আমার স্টুডেন্ট। সো সো এখন এই যে যারা এখন বাংলা পড়াচ্ছে বা অন্যান্য সাবজেক্টে পড়াচ্ছে, অনেকে আমার ব্যাচের স্টুডেন্ট ছিল। বুঝতে পারছেন? স্যার কিছু রুলস শর্ট করে পড়ায় যেটার জন্য সাফার করতে হয় সলভিং এর সময়। ওনার কোর্স নিয়েছিলাম। ও ওনার কোর্স নিয়েছিলেন, আচ্ছা তা জানি না, হোয়াট এভার। ওকে, আপনার স্টুডেন্ট দেন। ওকে ফাইন। ও স্যার ভুতুড়ি মানে কি, এটা তো আজকে বুঝলাম। আচ্ছা ওকে। ও স্যার টেক্কা বই থেকে তো পড়া দিলেন না আজকে। আমি প্রমিস করতেছি, আমি শপথ করিতেছি যে আজকে ক্লাস শেষ হওয়ার ঠিক 1 ঘন্টার মধ্যে আমি টেক্কা বই থেকে আমি আপনাদের ব্যাচে পড়া দিব, এবং ইনশাআল্লাহ এই পড়ার উপরে আগামী মানে আগামী সোমবার এটার উপরে ইনশাআল্লাহ পরীক্ষা নিব। ঠিক আছে, আমি শপথ করিলাম, এবং ইনশাআল্লাহ আমি এটার উপরে আজকেই পড়া দিব। ওকে ওকে, আচ্ছা ঠিক আছে। ওকে, তাহলে অদ্ভুত এবং ভুতুড়ে, অদ্ভুত এবং ভূত, আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। আসেন পরের পয়েন্টে আসি। আচ্ছা এখন এখানে মনে রাখবেন আমি কিন্তু আজকে বলছি, আজকে। সেই ভিডিওটা আপনারা পরে যেদিনই দেখবেন সেদিনই মানে কি আজকে। ভিডিওটা আপনারা পরে যখন দেখবেন, মনে করেন আজ থেকে 7 দিন পরে যদি আপনি দেখেন ভিডিওটা, তো ভিডিওতে আমি কি বলছি আজকে, মানে কি আজকে আসলে আজকে দিয়ে দিব। আচ্ছা ওকে, অদ্ভুত বানানটা আসলে ক্লিয়ার করলাম আমরা, সেটা হচ্ছে অদ্ভুত বানানটা একমাত্র রস্যকার, এছাড়া বাকি যত ভূত আছে সব দীর্ঘকার। এটা হচ্ছে 10 নম্বর নিয়ম গেল। এবার শুনি 11 নম্বর নিয়ম। 11 নম্বর নিয়মটা হচ্ছে, সরি, 11 নম্বর নিয়মটা হচ্ছে যদি দেখি যে কয় রশ্মি ভার্সেস কয় দীর্ঘি কখন কোনটা হবে, কয় রশ্মি ভার্সেস কয় দীর্ঘি কখন কোনটা হবে। এবার আসেন কয় রশ্মি ভার্সেস কয় দীর্ঘি। ওকে, তাইলে আচ্ছা এবার আসেন কয় রশ্মি ভার্সেস কয় দীর্ঘি, এটার ব্যাপারটা কি? এটার ব্যাপারটা হচ্ছে আমি জানি এটা আপনারা অনেকেই জানেন যে হ্যাঁ বা না দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায়, হ্যাঁ বা না দিয়ে যদি প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, সরি, হ্যাঁ বা না দিয়ে যদি প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় তাহলে কয় রশ্মিকার। আর হ্যাঁ বা না দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া না যায়, হ্যাঁ বা না দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া না যায় তাহলে কয় দীর্ঘিকার। এটা আমি জানি যে আপনারা অনেকেই জানেন, এটা আমি জানি যে এটা আপনারা অনেকেই জানেন, বাট আমি যেটা শিখাবো এখন অতিরিক্ত অংশ, সেটা কি? এটা হচ্ছে আসেন, সেটা হচ্ছে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে অতিরিক্ত অংশ। এবং অতিরিক্ত অংশটা হচ্ছে মাঝে মাঝে আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসে কি, একটা বাক্য দেয়, বাক্য দিয়ে বলে যে এই বাক্যে ব্যবহৃত যে কয় রস্মিকার বা কয় দীর্ঘিকার এটা কোন পদ, মানে পদ হিসেবে প্রশ্ন করে। যেমন আমি যদি বলি যে ফুল কি ফোটেনি শাখে, দেখেন যদি প্রশ্ন করে ফুল কি ফোটেনি শাখে, ফুল কি ফোটেনি শাখে, ফুল কি ফোটেনি শাখে, ফুল কি ফোটেনি শাখে, পুষ্পারতি লভিনী কি ঋতুর রাজন, তো এই কিটা কোন পদ, এরকম প্রশ্ন আসে মাঝে মাঝে। কথা বুঝতে পারছেন? তো এইটা কিভাবে সুজন বলছে স্যার মন্তব্য পড়লে মনে হয় সময় বেশি ক্ষেপণ হয়, আপনি আপনার মতো পড়িয়ে যান, কেননা আমাদের সব সমস্যা আপনার গবেষণা করা আছে। হ্যাঁ তা ঠিক আছে, ওমর ভাই যেটা বলেছেন সেটা ঠিক আছে, বাট মন্তব্য পড়াও একটা প্রয়োজনীয়তা আছে। মন্তব্য পড়ার যদি প্রয়োজনীয়তা নাই থাকতো তাহলে কিন্তু সবাই রেকর্ড ক্লাসই করতো, এটাও আপনাকে বুঝতে হবে। সো যারা লাইভ ক্লাস করে তারা এটা চায় যে আমার প্রশ্নটা স্যার পড়ুক। কথা বুঝতে পারছেন? সো কারো যদি কোনো প্রশ্ন থাকে বা কেউ যদি কিছু জিজ্ঞেস করে সেটা আমার উত্তর দিতে হবে লাইভ ক্লাসে। লাইভ ক্লাসের মূল বৈশিষ্ট্যটা এইটা। কথা বুঝতে পারছেন?
সো যদি লাইভ ক্লাস কেন করতেছে, প্রশ্ন করবে সেই জন্য, কথা বুঝেন নাই? যদি যদি মন্তব্য পড়ারই প্রয়োজন না থাকতো তাহলে তো আলটিমেটলি মনে করেন মানে কমেন্ট পড়ার প্রয়োজন না থাকতো তাহলে তো আলটিমেটলি রেকর্ড ক্লাস করলেই পারতো, বুঝতে পারছেন? এবং যারা এরকম ক্লাস চায় তাদের জন্য আমি একটা আলাদা প্রসেস আনতেছি, যেটার মধ্যে মনে করেন আমি ডিরেক্ট খালি মনে করেন এখান থেকে ধরে একদম মানে প্রথম থেকে শুরু করে সবগুলো লেকচার ডিরেক্ট খালি পড়াবো। আমার এখানে কোনো বাইরের কারো কোশ্চেন নাই, কোনো কারো ইয়া নাই, আমি আমার মতো করে ডিটেলসে যা পড়ানোর, যে জায়গায় প্রবলেম হওয়ার কথা সেটা আলোচনা করেই পড়াবো। সো এরকম একটা প্যাকেজ আমি আনতেছি, মানে প্যাকেজ বলতে কি আপনাদেরকে অটোমেটিক ফ্রি পেয়ে যাবেন, আপনারা টেনশন নাই, বুঝতে পারছেন? এটা আমি আনতেছি, মানে ইনশাল্লাহ এটাও পেয়ে যাবেন, টেনশনে কিছু নাই। ওকে ফাইন। আচ্ছা, এখন আমরা চলে যাই যে এই যে কয় রস্মিকার ভার্সেস কয় দীর্ঘিকার, এটার ব্যাপারটা কি এটা একটু বলি আমি। কয় রস্মিকার ভার্সেস কয় দীর্ঘিকারের ব্যাপারটা একটু বলি। সেটা হচ্ছে হ্যাঁ বা না দিয়ে প্রশ্ন করলে কয় রস্মিকার, এটা আমরা জানি। হ্যাঁ বা না দিয়ে প্রশ্ন করলে উত্তর না পাওয়া গেলে সেটা কয় দীর্ঘিকার। যেমন দেখেন, আমি যদি বলি তোমার নাম কি, এখন আপনি কি বলতে পারবেন হ্যাঁ বা না? পারবেন না, আপনাকে বলতে হবে যে আমার নাম এইটা, আমার নাম অমুক বা আমার নাম তমুক, সেটা আপনাকে বলতে হবে। কিন্তু আপনি যদি তা না বলেন তাহলে সেটা হবে না। যেটার উত্তর হ্যাঁ বা না দিয়ে করা যাবে সেটাই শুধুমাত্র আপনি রস্মিকার বলতে পারবেন। যেমন তুমি কি সকালে খেয়েছো, তুমি কি রাত্রে পড়েছো, ব্যাপারটা হচ্ছে এরকম, ঠিক আছে? তো এটাও তো আমরা বুঝলাম। এখন কয় রস্মিকার আর কয় দীর্ঘিকার কোনটা কোন পদ, এটার ব্যাপারটা একটু ক্লিয়ার করি। এটার ব্যাপারটা হচ্ছে মনে রাখবেন, কয় রস্মিকার যদি থাকে তো এইটা অল টাইম অব্যয় পদ, এটা নিয়ে কোনো ডাউট নাই। রস্মিকার যদি থাকে এটা অল টাইম অব্যয়। কিন্তু কয় দীর্ঘিকার যদি থাকে এটা কখনো সর্বনাম, বা কখনো হচ্ছে বিশেষণ। এটা কখনো সর্বনাম কখনো বিশেষণ, কথা কি বুঝতে পারছেন? এটা কখনো সর্বনাম কখনো বিশেষণ। এখন প্রশ্ন হচ্ছে ভাই, রস্মিকার যদি থাকে তাহলে অল টাইম মানে অব্যয়, এটা নিয়ে তো ঝামেলা নাই। কিন্তু কয় দীর্ঘিকার থাকলে কখন সর্বনাম কখন বিশেষণ, এইটা আমরা কেমনে বুঝবো? কয় দীর্ঘিকার থাকলে কখন সর্বনাম কখন বিশেষণ, এইটা আমরা কেমনে বুঝলো? এইটা আসেন এখন এটা একটু দেখাচ্ছি যে এটা কেমনে বুঝবেন। সিম্পল বিষয়, আসেন এটার ট্রিক্সটা একটু দেখাচ্ছি। এটার ট্রিক্সটা হচ্ছে এরকম যে যদি যেমন ব্যাপারটা হচ্ছে এরকম যে এতক্ষণ কি করেছো, ধরেন আপনাকে প্রশ্ন করা হলো এতক্ষণ কি করেছো, তো এই যে বললাম যে এতক্ষণ কি করেছো, এই কিটা কি? এই কিটা হচ্ছে সর্বনাম। এই কিটা হচ্ছে সর্বনাম। এতক্ষণ কি করেছো, এটা হচ্ছে সর্বনাম। এখন প্রশ্ন হচ্ছে ভাই এটা সর্বনাম, এটা কেমনে বুঝলেন? আপনি চিন্তা করেন এতক্ষণ কি করেছো, এটার উত্তরটা কি হবে? এতক্ষণ কাজ করেছি, এতক্ষণ ভাত খেয়েছি, এতক্ষণ গান গেয়েছি, এতক্ষণ বই পড়েছি, এতক্ষণ খেলাধুলা করেছি। মনে ব্যাপারটা হচ্ছে এই যে এতক্ষণ গান করেছি মানে গানের পরিবর্তে বসছে, বা এতক্ষণ ভাত খেয়েছি ভাতের পরিবর্তে বসছে, বা এতক্ষণ বই পড়েছি বইয়ের পরিবর্তে বসছে। মানে এই কিটা বসতেছে কোন একটা বিশেষ্যের পরিবর্তে। আমরা জানি বিশেষ্যের পরিবর্তে যেটা বসে সেটাকে বলে সর্বনাম। তার মানে এই কিটা হচ্ছে সর্বনাম। কিন্তু যদি বলি এতক্ষণ মনে করেন আমি বললাম যে এতক্ষণ কাজ করেছি, এখন যদি প্রশ্ন করে এতক্ষণ কি কাজ করেছো, এতক্ষণ কি কাজ করেছো, এতক্ষণ কি কাজ করেছো, এই বাক্যে এই কিটা কি কোন বিশেষ্যের পরিবর্তে বসছে নাকি বিশেষ্যটাকে যে মডিফাই করতো তার পরিবর্তে বসছে? চিন্তা করেন তো। এতক্ষণ কাজ করেছি, তো আলটিমেটলি এতক্ষণ কি কাজ করেছি? এখন আপনি কি বলতে হবে? এতক্ষণ ভালো কাজ করেছি, এতক্ষণ মন্দ কাজ করেছি, এতক্ষণ কাজের কাজ করেছি, এতক্ষণ প্রয়োজনীয় কাজ করেছি, এতক্ষণ অপ্রয়োজনীয় কাজ করেছি। মানে মোট কথা হচ্ছে এই কিটা বসবে কিসের পরিবর্তে? কার পদকে মডিফাই করেছে যে পদটা তার পরিবর্তে। তার মানে এই কিটা কি বলেন? এটা হচ্ছে বিশেষণ। আমি কি বোঝাতে পেরেছি? এটা হচ্ছে আপনার বেসিক ক্লিয়ার করার জন্য বললাম। এইবার আসেন আপনাকে আমি ট্রিক্স শিখাই। এবার আপনাকে ট্রিক্স শিখাই। ট্রিক্স কি? মনে রাখবেন, কয় রস্মিকার থাকলে অল টাইম অব্যয়, আর কোনো ঝামেলা নাই। কিন্তু কয় দীর্ঘিকারের পরে যদি দেখেন ভার্ব আছে, কয় দীর্ঘিকার পরে কি আছে? ভার্ব। তার মানে কয় দীর্ঘিকার প্লাস ভার্ব, তাহলে এই কয় দীর্ঘিকারটা হচ্ছে সর্বনাম। কয় দীর্ঘিকারের পরে যদি ভার্ব থাকে তাহলে কয় দীর্ঘিকারটা সর্বনাম। আর কয় দীর্ঘিকারের পরে যদি নাউন বা অ্যাডজেক্টিভ থাকে, তাহলে সেই কয় দীর্ঘিকারটা হচ্ছে বিশেষণ। কনসেপ্টটা কি ক্লিয়ার? এই যে দেখেন কয় দীর্ঘিকারের পরে কি আছে? কয় দীর্ঘিকারের পরে হচ্ছে নাউন বা অ্যাডজেক্টিভ যদি থাকে, তাহলে এই যে দেখেন কয় দীর্ঘিকারের পরে কি আছে? কয় দীর্ঘিকারের পরে হচ্ছে নাউন আছে এখানে, অথবা কয় দীর্ঘিকারের পরে অ্যাডজেক্টিভও থাকতে পারতো। যেমন কি অপরূপ রূপেই না সেজেছো, তাহলে কি এরপরে অপরূপ, কথা বুঝতে পারছেন? তাহলে অপরূপ কি অ্যাডজেক্টিভ, তার আগে বসছে কি, এবং এই কয় দীর্ঘিকারটা দীর্ঘিকার দিয়ে হবে। আমি কি বোঝাতে পেরেছি? পুরোপুরি ক্লিয়ার? নীলকাব্য বলছে ভাইয়া একটা প্রশ্ন ছিল, আপনি ক্লাসে যতটুকু লিখে পড়েন এতটুকুই কি নোট খাতা নোট করে পড়ার জন্য এনাফ হবে?
উত্তর হচ্ছে নোট খাতায় নোট করে পড়ার জন্য এতটুকু এনাফ, কিন্তু আপনার নিজের প্র্যাকটিস বা জানার জন্য এতটুকু এনাফ না। আপনার নিজের জানার জন্য বই থেকে এই রুলসের যা যা আছে খুঁটিনাটি সব পড়তে হবে। যেমন দরিদ্রতা দারিদ্রতায় আমি একটা বানান মাত্র আপনাদেরকে দেখিয়েছি, কিন্তু এই একটা বানান দিয়ে কত ওয়ার্ড যে প্র্যাকটিস করা যায়। যেমন অলস শব্দটা কেন আলস্য হইল, কেন আলস্যতা ভুল, ওই দরিদ্র দারিদ্রতার নিয়মের কারণে হয়েছে। এটা আপনাকে প্র্যাকটিস করতে হবে ভাই, বই থেকে প্র্যাকটিস না করলে আপনি পারবেন না। আমি আপনাকে মূল থিমটা দেখিয়ে দিয়েছি, বাট প্র্যাকটিসটা তো আপনাকে বই থেকে করতে হবে, বুঝেন নাই? ক্রিয়া বিশেষণ পড়েছি, হ্যাঁ হতে পারে। ওই ক্রিয়া বিশেষণটাই কি, এই যে এতক্ষণ কি কাজ করেছো, এখানে যদি বলি আমি এতক্ষণ ভালো কাজ করেছি, তো এখানে ক্রিয়া বিশেষণ হিসেবে বসতে পারে, কোনো সমস্যা নাই। বুঝতে পারছেন? আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। স্যার কি সবসময় অব্যয় হবে? ইয়েস, কি সবসময় অব্যয় হবে, আশা করি ক্লিয়ার। স্যার আপনি মাঝে মধ্যে আমার আমার কমেন্ট পড়েন না কেন স্যার? জয়ী বলছে না, কই পড়ি তো। আচ্ছা আচ্ছা, কি এরপরে বলছেন হচ্ছে কি সবসময় অব্যয়? ইয়েস, বাঙালি নারী। ওকে, তারপরে কি বলছেন? ওকে ফাইন, এ পর্যন্ত ক্লিয়ার? এ পর্যন্ত ক্লিয়ার? একজন বলছে ভাই, ভাই নাম যদি হ্যাঁ হয়, কি বলবো আসলে, আমার বলার ভাষা নাই। মানে ওই যে জ্যাকি চ্যানের একটা মুভি দেখছিলাম, জ্যাকি চ্যানের। তো জ্যাকি চ্যানের মুভি জিজ্ঞেস করছে হোয়াট ইজ ইউর নেম, জ্যাকি চ্যান জিজ্ঞেস করছে চাইনিজ এক ব্যক্তিরে জিজ্ঞেস করছে হোয়াট ইজ ইউর নেম। পরে বলতেছে পরে বলতেছে হোয়াট, পরে বলতেছে মানে ওই ওই লোক অ্যান্সার দিছে হোয়াট, পরে বলতেছে হোয়াট হোয়াট, মানে জ্যাকি চ্যান বলতেছে হোয়াট হোয়াট, পরে বলতেছে হোয়াট ইজ মাই নেম, পরে বলতেছে ইয়েস হোয়াট ইজ ইউর নেম, পরে বলতেছে মাই নেম ইজ হোয়াট, হোয়াট ইজ মাই নেম, নামই হোয়াট। এখন মনে করেন আপনি যদি অন্য দেশের হিসাব চিন্তা করেন তাহলে তো সেই হিসাব করলে হবে না। আপনি বলছেন স্যার নামই যদি হয় হ্যাঁ, আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো ছেলে বা কোনো মেয়ের নাম হ্যাঁ হয় এটা জীবনে শুনছেন? হ্যাঁ, এখন অন্য দেশে গেলে অন্য ভাষায় এটা হ্যাঁ হইতেও পারে, কথা বুঝেন নাই? সেটা হইতেও পারে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে হ্যাঁ হ্যাঁ তো আর হবে না। ওকে ফাইন। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মি আর ইউ, মাই নেম ইজ ইউ, মাই নেম ইজ ইউ, নো নট মাই নেম, এরকম ছিল। স্যার নিশিথিনী বানানটা কি সঠিক? নিশিথিনী বানানটা কি সঠিক কিনা? নিশিথিনী, নিশিথিনী বানানটা কি সঠিক কিনা? নয় রস্বীকার, নয় রস্বীকার, তালব্যস্বয় দীর্ঘিকার। নিশিথিনী বানানটা সঠিক, থয় রস্বীকার নয় দীর্ঘিকার। নিশিথিনী মানে গভীর রাত, বুঝতে পারছেন? হ্যাঁ, নিশিথিনী বানানটা সঠিক। আচ্ছা আশা করি, ওকে ফাইন। আচ্ছা, তাহলে কয় রশ্মি ভার্সেস কয় দীর্ঘি এটা আশা করি ক্লিয়ার। তাহলে কোথায় হ্যাঁ বসবে, মানে কোথায় কয় রশ্মি কোথায় দীর্ঘিকার, এটা তো আপনারা জানেনই। আজকে এটাও জেনে নিলেন যে কয় দীর্ঘিকার কয় রশ্মিকার সবসময় অব্যয় বসে, আর কয় দীর্ঘিকার হচ্ছে কখনো সর্বনাম কখনো বিশেষণ, কখন সর্বনাম কখন বিশেষণ। আশা করি এটা আপনারা আজকের পর থেকে ক্লিয়ার হয়ে গেছেন। আচ্ছা, এই পর্যন্ত আশা করি আপনাদের ক্লিয়ার, এই পর্যন্ত আশা করি আপনাদের ক্লিয়ার। আমি একটু দেখি আপনাদের স্পেসিফিক নিয়ম কি কি আছে। আচ্ছা, এ পর্যন্ত যা যা আলোচনা করেছি সে পর্যন্ত থাক। বাকি যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলো আমরা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আলোচনা করব। ছোট্ট অল্প কিছু নিয়ম বাকি আছে, এই নিয়মগুলো পরের ক্লাসে আলোচনা করব, এবং আলোচনা করে আমাদের বাংলা বানানের খান্ত আমরা দিয়ে দিব। ঠিক আছে, আমরা বাংলা বানান খান্ত দিয়ে দিব। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে। অল্প কিছু নিয়ম বাকি, আচ্ছা অল্প কিছু নিয়ম বাকি আছে, না থাকে এটা নেক্সট ক্লাসে দেখাবো, সমস্যা নেই। অল্প একটা নিয়ম বাকি আছে, কিন্তু একদমই যে কম তা না। তো আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে এগুলো দেখবো, এবং এগুলো দেখে মোটামুটি আমরা শেষ করে ফেলতে পারবো। ঠিক আছে, নেক্সট ক্লাসটা কিন্তু আগামীকালকে হবে না, আগামীকালকে হবে না, কারণ আগামীকালকে সারাদিন আমার হচ্ছে মিরপুরে ক্লাস, ক্যারিয়ার ম্যাপে সারাদিনই ক্লাস, সকালবেলা 11টা একটা, 3টা একটা, 5টা একটা, তারপর আবার 5টা থেকে 7টা পর্যন্ত ক্লাস নিয়ে আমি চলে যাব হচ্ছে রাত্রেবেলা ফরিদপুর, পরশুদিন হচ্ছে ফরিদপুরে ক্লাস,
এক সপ্তাহ গ্যাপে গ্যাপে ক্লাস ফরিদপুর যাইতে হবে, বলছি না গত সপ্তাহে যাইনি, এই সপ্তাহে যেতে হবে, আবার আগামী সপ্তাহে যাবো না। তো ফরিদপুরে ক্লাস নিয়ে দেন হচ্ছে বুধবার ফরিদপুরে ক্লাস নিব, ফরিদপুরে ক্লাস নিয়ে ব্যাক করব বাসায়। বাসায় ব্যাক করতে করতে যদি আর্লি ব্যাক করতে পারি তাহলে রাত্রেবেলা ক্লাস নিব 11টার দিকে, ঠিক আছে? মানে ধরেন 10টা, মানে আমার আসতে আসতেই ভাই 10টা 10:30 বাজবে। যদি 11টায় আসতে পারি আমি 11টায় ক্লাস নিব। এখন প্রশ্ন হচ্ছে ভাই 11টায় কেন ক্লাস নেবেন? কারণ যারা লাইভ করতে পারবেন তারা করবেন, যারা না পারবেন তারা পরের দিন করবেন, সমস্যা নাই। কিন্তু 11টায় ক্লাস নিব আমি, যদি আসতে পারি আমি 11টার মধ্যে, অন্তত 11টার পরে হলে আর নিব না, মানে 12টা বেজে গেলে তাহলে আর নিব না। কিন্তু 11টার মধ্যে আসতে পারলে আমি নিব। নেওয়ার কারণে এইটা, কারণ পরের দিন আমি আবার বৃহস্পতিবার দিনের বেলায় ক্লাস নিব, দিনের বেলায় ক্লাস নিয়ে বৃহস্পতিবার রাতে আবার ফ্লাইটে রংপুর যাবো, সেই জন্য। ঠিক আছে, ওকে। তাহলে ইনশাল্লাহ হচ্ছে আগামী কালকে ক্লাস নিব না, পরশু দিন ইনশাল্লাহ ক্লাস নিব, যদি আমি 11টার মধ্যে ঢাকায় ব্যাক করতে পারি। ঠিক আছে, ওকে। স্যার অনেকক্ষণ ক্লাস করলাম, ইয়েস। আপনার বই সেরা ভাই। হ্যাঁ, চেষ্টা করি ভাই, যখন বই লিখি তখন যাতে সেরাটাই হয়, ওইরকম ভাবে চেষ্টা করি বই লিখি। আচ্ছা, ওকে। টেক্কা থেকে পড়া দিয়েন, ওকে। টেক্কা ইনশাল্লাহ আজকেই পড়া দিয়ে দিব, আজকেই টেক্কা থেকে পড়া দিয়ে দিব, ঠিক আছে? ওকে ফাইন, তাহলে আজকের পরে এখানে ইতি, আজকে আমরা এখানে ইতি। আমি তো শপথ করেছি টেক্কা থেকে আজকে পড়া দিয়ে দিব, টেনশন করেন না, আজকে ইনশাল্লাহ পড়া দিয়ে দিব, শিওর। ওকে, তাহলে নাজমুল হাসান বলছে ভাই ক্লাসটা অনেক ভালো ছিল, আলহামদুলিল্লাহ। আসলে আজকে আমি নিজেও দেখতেছি, আমি একদম মানে নিজেই দেখতেছি যে আজকের ক্লাসের একদম মনে করেন কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি এবং কমেন্ট টমেন্ট সব আমি নিজেও পড়তেছি, ভিডিও টিডিও অডিও জোস এক কথায়। এবং আশা করি আপনারা ক্লাসটা খুব এনজয় করছেন, আশা করি আপনারা ক্লাসটা খুব এনজয় করছেন। আমি একটু পরে এই ক্লাসের ছবিগুলো সাহস বাংলা গ্রুপে দিয়ে দিব, যে আমাদের প্রাইভেট ব্যাচে এভাবে করেই পড়ানো হচ্ছে, ঠিক আছে? আমি আপনাদেরকে ছবিগুলো দিয়ে দিব, দাঁড়ান এখনই আমি সেভ করে নিই, পরে আমার মনে থাকে না। সেভ কোথায়? সেভ এক্সপোর্ট পিডিএফ, স্টপ। ওকে, তাহলে হচ্ছে ভাইয়া কি প্লাস দীর্ঘিকার ইকুয়াল টু কি লিখছেন? এটা এই যে বিশেষণ লিখছি, বিশেষণ। আচ্ছা, থ্যাংক ইউ। আজকের মতো এখানে ইতি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই। আজকের মতো এখানে ইতি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই।